উনি রিক্সা চালানোর পাশাপাশি আরও একটি কাজ উইলিংলি করতেন। এটা আসলে মূলত ওনার নিজের ইচ্ছা থেকেই আর কি। সেটা হলো যে গ্রামে যদি কোনো পুরুষ লোক মারা যেত বা কোনো ছেলে বাচ্চা মারা যেত, তো তাদের গোসল করানোর কাজটা উনি করতেন যদি সময় সুযোগ পেতেন আর কি। তো গ্রামের সবাই এটা জানতো এবং অনেক সময় তাকে ডেকেও নিয়ে যেত। তো ঘটনাটা সময়কাল আসলে নির্দিষ্ট করে বলা খুব টাফ, এটা অনেক আগের ঘটনা। এটা যে কত আগের ঘটনা এটা বলা মুশকিল, তবে স্বাধীনতার আগের ঘটনা হতে পারে এরকম একটা শোনা গিয়েছিল আর কি। তো মূল ঘটনাতে চলে যাই। ওনার বাড়ি আলমডাঙ্গা থেকে প্রায় 7-8 কিলোমিটার ভেতরে কোনো একটা গ্রামে ছিল। এক্স্যাক্ট কোন গ্রামে ছিল এটি বলা যাচ্ছে না, কারণ এটা জানিও না, এটা পাওয়াও যায়নি যে কোন গ্রামের তিনি ছিলেন। তবে তার নাম কালু মিয়া ছিল, এতটুকু শোনা গিয়েছিল। তো ওই কালু মিয়া প্রতিদিন রিক্সা চালাতে চালাতে বিভিন্ন দিকে তো যেতেন। তো মূলত উনি রিক্সা চালিয়ে ভাড়া মারতে মারতে উনি আলমডাঙ্গাতে আসতেন, আলমডাঙ্গাতে কিছু ভাড়া মারতেন, বিকালের পর আবার ভাড়া মারতে মারতে উনি ওনার গ্রামের দিকে চলে যেতেন। তো ওনার গ্রাম থেকে আলমডাঙ্গাতে আসার পথে ওই সময় রাস্তার দুধারে বেশ বিস্তীর্ণ বিলের মতো ছিল। এখন এত বছরে সেখানে কি অবস্থা হয়েছে তা তো আসলে বলা মুশকিল। তো ওই সময়ে এরকম ছিল। তো উনি এভাবে যেহেতু প্রতিনিয়তই কাজ করতেন, এক রাত্রে, মানে রাত কেন বলছি, বিকালের দিকেই তো বাড়ির দিকে চলে আসতেন। তো ওই দিন বেশ ভালোই ভাড়া পাচ্ছিলেন। আর ভাড়াগুলো বিভিন্ন দিকে হওয়ার কারণে, মানে ওনার গ্রামের রুটের দিকে ভাড়া পাচ্ছিলেন না, একটু অন্য দিকে, উল্টো দিকে, যার কারণে ভাড়াগুলো মোটামুটি ভালোই টাকার ছিল। ওই ভাড়াগুলো শেষ করে উনি যখন বাড়ির দিকে ফিরছিলেন তখন রাত প্রায় 8টার উপরে বেজে গিয়েছে। আর স্বাধীনতার পূর্বে রাত 8টার উপরে হওয়া মানে তো বুঝতেই পারছেন যে তখন কি, মানে গভীর রাত। সোজা কথা, গ্রামের লোকজন সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো আর ফজর আজানের সাথে সাথে উঠে যেত। সুতরাং ওই সময় চারদিকে শুনশান নীরবতা। উনি যখন ওই রিক্সা চালাতে চালাতে বিলের কাছাকাছি এসেছেন, যেই বিলের কথা বলছি, তো তখন তিনি একজন লোক দেখছেন, বেশ উঁচু লম্বা লোক, মানে 6-7 ফুট এরকম উচ্চতা। মানে স্বাভাবিক মানুষ কেউ কেউ এত উচ্চতায় আমরা দেখতে পাই, 6 ফুটের মানে 6 ফুটেরও বেশি উচ্চতার লোকজন আছে। তো উনি যে ওই গ্রামের ছিলেন না এটা কালু মিয়া নিশ্চিত, কারণ গ্রামে এত লম্বা লোক উনি কখনো দেখেননি। তবে ওই লোকটাকে দেখে অস্বাভাবিকও মনে হচ্ছে না। তবে হ্যাঁ, ওনার হাতে কিছু একটা ছিল যেটি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, সেটি তিনি উঁচু করে ধরে রেখেছেন। তো বিষয়টা এরকম যে আমাদের হাতে ছোটোখাটো যদি কোনো জিনিস থাকে, সেটা যদি আমরা হাতে ঝুলিয়ে রাখি, সেটা তো আসলে মাটির টাচ করে না। তো মনে হচ্ছে ওই রকম করে একটা জিনিস ঝুলিয়ে রেখেছে, কিন্তু সেটা সাদা কাপড় দিয়ে ঢাকা। তো কালু মিয়ার রিক্সাকে দেখে সে ডাইরেক্ট বলে, এই যাবি? কালু মিয়া তো খুব অবাক হয় যে হঠাৎ করে এই অপরিচিত লোকটা তাকে তুই তুকারি করে বলছে। আসলে এরকম অনেকেই বলে, মানে যারা রিক্সা চালান বা এরকম কিছু হুট করে তুই তুকারি করে ফেলা, এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই এই খুব বাজে একটা অভ্যাস, এই জিনিসটা রয়েছে। তাকে সম্মান না দিয়ে হুট করে কাউকে তুই করে ডাকা, এটা ঠিক নয়। তো যাই হোক, তো তিনি আসলে একটু মুরব্বী গোছের লোক ছিলেন। তো মুরব্বী বলতে 45-50 বয়স এরকম আর কি। তো ওনাকে কেউ আসলে তুই তুকারি করে বলতো না, তিনি ওকে তো হঠাৎ করে এরকম তুই তুকারি করে বলা, ওনার গ্রামের যারা মুরব্বী আছে তারা ওনার সাথে তুই তুকারি করে বলতো, বা ওনার বন্ধু বান্ধব যারা ছিল তুই তুকারি, কিন্তু এরকম অপরিচিত কোনো লোক ওনাকে তুই তুকারি করে বলতো না। হঠাৎ করে তুই তুকারি ডাক শুনে উনি একটু স্তম্ভিত হয়ে গেলেও উনি বলেন, হ্যাঁ যাবো। কোথায় যাবেন? বলে সামনে বটগাছটার ওখানে। তো বটগাছটা ওনার বাড়ির যাওয়ার রাস্তাই। তো উনি চিন্তা করেন ভালোই তো হলো, তো আমার তো উল্টো দিকে আর যেতে হচ্ছে না রিক্সা নিয়ে। বলে হ্যাঁ যাবো। বলা মানে যাবো বলার সাথে সাথে লাফ দিয়ে ওই লোকটি রিক্সায় উঠে যান এবং বলেন চল। কালু মিয়া একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন যে মানুষ যখন রিক্সায় ওঠে তখন কিন্তু রিক্সা একটু ভাইব্রেট হয়, মানে একটু কম্পিত হয়। আবার যখন নামে তখনও কিন্তু একটু কম্পিত হয়। তো কালু মিয়া ফিল করলেন যে রিক্সায় একটা মানুষ উঠলো,
এত ভারী একটা মানুষ, কিন্তু রিক্সা একটু নড়ল না, মানে উনি কিছু ফিলই করলেন না, উনি রিক্সা চালাচ্ছেন। এবং যেই পরিমাণ লোড রিক্সা হওয়ার কথা ছিল, মানে উনি যেহেতু রিক্সা চালাচ্ছেন, এত ভারী একজন মানুষ উঠেছেন, তো মনে হচ্ছে যে আসলে ওই রকমের কোনো লোড ওনার কাছে মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা বাচ্চা যদি কেউ রিক্সায় ওঠে, 5-6 বছরের বাচ্চা রিক্সায় উঠলে যেরকমটা মানে লোড লাগে, ঠিক ওরকম। তো উনি আর বিষয়টা নিয়ে অতটা মাথা ঘামাচ্ছেন, উনি মনে মনে চিন্তা করছেন আর কি। এর মধ্যে পেছন থেকে একটা বাচ্চার কান্না ভেসে আসে। ওই বাচ্চাটি বলছে, আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন, ছেড়ে দেন আমাকে। তখন কালু মিয়া পেছন দিকে তাকায় না প্রথম দিকে। তখন উনি চিন্তা করেছেন যে এই লোকটার সাথে মনে ওনার বাচ্চা আছে। অনেক সময় থাকে না যে বাচ্চাদেরকে সাথে নিয়ে বের হইলে তারা আবার বাড়িতে ফেরত যেতে চায়। তো উনি আবার সামনের দিকে তাকিয়ে বলছেন, জনাব এই বাচ্চাটা আপনার? তখন ওই পেছন থেকে ধমক দিয়ে বলে ওঠে, এই বেটা, বাচ্চা আমার না দেখার, তোর এত কিছু জানার দরকার কি? তোর কাজ রিক্সা চালানো, তুই রিক্সা চালা, আর পেছন দিকে একবারও তাকাবি না, তাহলে কিন্তু থাপড় দিয়ে চোখ কানা করে দিব। এরকম একটা ধমক দেয়। তো ওনার এই মানে বাজে ব্যবহারে কালু মিয়া খুবই মনক্ষুণ্ণ হন। তারপরে যেহেতু রিক্সাতে সে উঠেছে, সে আর কিছু বলে না। আর বটগাছটা খুব বেশি দূরেও না, আর তাড়াতাড়ি তো নেমে যাবে। তো এর মধ্যে কালু মিয়া আবার হঠাৎ করে দেখে যে রাস্তার নিচ থেকে, মানে রাস্তার সাইডে তো ঢালু, তো মনে হলো যে আর একটা লম্বা লোক ওই নিচ থেকে হেঁটে উঠে দাঁড়ালো। তার হাতেও সাদা কোনো একটা কিছু সে হাতে ঝুলিয়ে রেখেছে। সেও একই রকমের উঁচু লম্বা, এবং হঠাৎ করে দেখে আসলে তাকে মনে হয়েছে যে একটু আগে যিনি রিক্সায় উঠেছেন হুবহু সেই লোকটাই। কিন্তু পরে একটু ভালো করে দেখার পরে উনি খেয়াল করেন যে না, এটা সে লোক না, এই লোকটার চেহারায় পার্থক্য রয়েছে। তো সেও বলে, এই যাবি? বলে, না না যাবো না, আমার তো কাস্টমার আছে রিক্সায়। তখন বলে, সমস্যা নেই, দাঁড়া, আমি যাব, কোনো সমস্যা নেই। তখন উনি থামান বলতে কি, ওই লোকটা রাস্তার মাঝখানে এসে পড়ে, থামাতে বাধ্য হয়েছিলেন আর কি। এবং কথা নাই বার্তা নেই, রিক্সায় উঠে পড়ে। এখন রিক্সায় ওঠার ফলে একজন যে রিক্সায় আছেন সেও তো একটা প্রতিবাদ করবে, এই আমি তো আসি, তুমি কে হে বাবু, তুমি উঠলা হঠাৎ করে? কোনো প্রতিবাদ নাই, কিচ্ছু নাই। ওই লোকটা ওঠার সময়ও কালু মিয়া ফিল করে যে নতুন করে যে আর একটা লোক উঠলো, ঠিক সেটা কাঁপলো না। এবং ওঠার পরে উনি চালানো শুরু করলেন। চালানোর সময় উনি ফিল করলেন যে এই যে দুইটা এত ভারী ভারী লোক উঠেছে, ওনার কাছে তেমন কোনো লোড মনে হচ্ছে না। মনে হচ্ছে কয়েকটা বাচ্চা রিক্সায় উঠলে যেরকম লোড হয়, ঠিক তেমনটাই। অল্প কয়েক মিনিট পরও আবার পেছন থেকে একটা বাচ্চার আওয়াজ, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাদের ছাড়ো, এরকম বলতেছে। তো এরপরে মানে কালু মিয়া চিন্তা করছে যে কি রে, এটা কি ছেলে ধরা কিনা না কি, উনি আসলে ঠিক বুঝতে পারতেছেন না। কিন্তু এর মধ্যেই ওই বাচ্চাদের কান্নার আওয়াজও বন্ধ হয়ে গেছে। তো উনি আর তেমন কিছু মনে করেন না। এদিকে অল্প সময়ের মধ্যে বটগাছের কাছে চলে আসেন। তো বটগাছের কাছে আসার পর রিক্সা থামানোর পরে ওই দুইটা লোক নেমে যায়। তো কালু মিয়া খেয়াল করে যে ওই দুইটা লোক ওঠার সময় তাদের হাতে সাদা একটা জিনিস উনি ঝুলিয়ে রেখেছিলেন, সাদা বলতে সাদা কাপড় দিয়ে ঢাকা, কিন্তু এখন সেই জিনিসটা নাই। তো নামার পরে একজন ব্যক্তি ওই দুইজন মধ্যে পকেট থেকে কয়েকটা টাকা, ওই সময় কয় টাকা দিয়েছে এটা ঠিক বলা মুশকিল, তো কয়েকটা টাকা বের করে দিয়েছে, এই নে যা। এখন মনে হলো যে দুইজন আগে থেকেই পরিচিত, একজন আর একজনের ভাড়ার পরিপূরক, মানে আরেকজনের ভাড়া দিতে হয়নি, ওই প্রথমজনই দিয়ে দিয়েছে, এমনটা মনে হলো। এবং দেওয়ার পর, মানে ভাড়াটা দেওয়ার পর কালু মিয়া দেখলেন যে ওই দুটা লোক এতক্ষণ রিক্সা চালিয়ে যেদিক থেকে আসা হয়েছে ঠিক সেদিকে যাচ্ছে। তাহলে এত পথ আসার দরকার কি ছিল এই বটগাছ পর্যন্ত? রিক্সায় এসে আবার উল্টো দিকেই যাচ্ছে যে দিক থেকে তারা এসেছিল। তো উনি এত কিছু ভাবেন না। তো কিন্তু উনি চিন্তা করেছিলেন যে বাচ্চাগুলো কোথায় গেল, এই চিন্তা করেছে। যাই হোক, ওনার বাড়ি খুব বেশি দূরে ছিল না। বাড়িতে চলে আসেন। আসার পরে ওনার স্ত্রী ওনার জন্য অপেক্ষা করছিলেন। উনি দ্রুত হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। তো রাত কেটে যায় ভালোভাবেই। সকালবেলা উনি খুব ভোরবেলায় উঠতেন। ভোরবেলা উঠে ওনার
যে কাজটা, মানে প্রথম যে কাজটি ওনার একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো একটা বিড়ি ধরাইতেন। এটা ওনার একটা ব্যাড হ্যাবিট ছিল। তো উনি একটা মানে ছেঁড়া তালি দিয়ে একটা পাঞ্জাবি পরতেন। এই পাঞ্জাবির এক পকেটে ওই বিড়ির প্যাকেট আর ম্যাচ থাকতো। তো উনি কি করতেন যে অনেক সময় এক প্যাকেট বিড়ি উনি খুব কম কিনতে পারতেন, ওই 4-5টা করে বিড়ি কিনতেন আর কি। তো ওনার মনে ছিল যে ওনার পকেটে 2-3টা বিড়ি আছে। তো উনি ওই পাঞ্জাবির পকেটে হাত দিয়েছেন, হাত দেওয়ার পরে ওই বিড়ি এবং ম্যাচটা একই জায়গায়। তো উনি একটা বিড়ি নিয়েছেন, একটা না 2টো নিয়েছেন, 2টো বিড়ি বের করেছেন। উনি আবার একসাথে 2টা বিড়ি খাইতেন, মানে একটা ওনার হইতো না। তো 2টো বিড়ি নিয়ে যখন নিয়ে হাতে মানে ম্যাচটা থেকে মানে কাঠি বের করে ধরাবেন, তখন ওই ম্যাচের দিকে যখন তাকিয়েছে তখন হাতে ওই বিড়ির দিকেও তার নজর গেছে। তখন তিনি দেখেন আরে এটা বিড়ি না তো, একটু ভয়ানক ব্যাপার। এটা তো মনে হচ্ছে কোনো বাচ্চার কাটা আঙ্গুল, একটা আঙ্গুল তর্জনী আঙ্গুল আর একটা হলো বৃদ্ধাঙ্গুল। আমার পকেটে বাচ্চার কাটা আঙ্গুল আসলো কিভাবে? এই তো উনি দিয়েছেন চিৎকার। ওনার ওয়াইফ চলে আসে যে কি হয়েছে, বলে এই দেখো। ওনার ওয়াইফ তো ওইটা দেখে ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে। কারণ মহিলা মানুষ বাচ্চাদেরকে লালন পালন করেন, বাচ্চাদের প্রতি ভালোবাসা তো সবসময় একটু বেশি থাকে, আবেগ বেশি কাজ করে। বাচ্চার কাটা আঙ্গুল দেখেই উনি ওই জায়গায় অজ্ঞান। তাকে আবার পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে। এখন স্ত্রী জ্ঞান ফিরে বলছে তোমার কাছে এই বাচ্চার কাটা আঙ্গুল আসলো কিভাবে? তখন উনি বলছে আমি তো জানি না, আমার পকেটে তো বিড়ি ছিল, আমি তো বিড়ি বের করছি, কিন্তু বাচ্চার কাটা আঙ্গুল কিভাবে আসলো এটা তো বলতে পারি না। তখন বলে যে এটা যদি মানুষ জানাজানি হয় তাহলে কি বলবে যে বাচ্চার কাটা আঙ্গুল তোমার কাছে আসছে, এটা তো ইম্পসিবল। তখন উনি ওনার স্ত্রীকে এই অদ্ভুত যে ঘটনাটি গত রাত্রে ঘটেছিল সেটি বলেন। বলো কি তুমি রিক্সায় এই লোকদের টেনে নিয়ে এসো, চলো তো তোমার রিক্সার কাছে চলো তো। দুজন রিক্সার কাছে যায়, গিয়ে দেখে রিক্সায় যেই জায়গাটাতে আমরা পা রাখি মূলত বসার পরে, ওই জায়গাটাতে একটু রক্ত জমা হয়ে আছে। এবং রক্তের উৎস খুঁজতে গিয়ে তারা দেখেন যে রিক্সার যে সিট রয়েছে, প্রিয় লিসেনার্স, আমরা যে রিক্সার সিটে বসি ওই সিটের ভেতরের অংশটা কিন্তু ফাঁপা থাকে, মানে ফাঁকা থাকে। প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র সাধারণত যারা রিক্সা চালক ভাইয়েরা আছেন তারা ওই জায়গাটাতে রাখেন। তো মনে হচ্ছে ওই ভেতরের ফাঁকা জায়গা থেকে কাঠের ফাঁকা দিয়ে রক্তের একটা সূক্ষ্ম প্রবাহ নেমে আসছে, এবং ওর কারণেই ওই পায়ের কাছে এসে ঢালু জায়গা তো ওইখানে রক্ত জমা হয়েছে। তো রিক্সার সিট খুলে ফেলে ওনার স্ত্রী আবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। আর ওইখানে উনিও মানে ওই ঘটনার আকস্মিকতায় নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করেন। ঘটনাটা এমন ছিল যে যখনই সিটটা সরিয়েছেন তখন দেখেন যে ওই সিটের মধ্যে 2টো কঙ্কাল রাখা। কঙ্কালগুলো মানে টুকরো টুকরো কঙ্কাল, এবং দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো পরিণত মানে বয়স্ক মানুষের কঙ্কাল নয়, এটা শিশু বাচ্চার কঙ্কাল। এবং এমন বিভৎসভাবে মানে এই ডেড বডির উপর নির্যাতন করা হয়েছে, মানে সোজা কথা খেয়ে ফেলা হয়েছে। হাড়ের কোনো কোনো জায়গায় মাংস ঝুলছে, চেহারা বোঝা যায় না, কারণ শুধু মাথার খুলি আছে আর কি। মানে খুবই বিভৎস অবস্থা, এটা আসলে মানে কল্পনায় আনাও মানে খুবই কঠিন আর কি। এই কারণে ওনার ওয়াইফ ওইখানেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আর তারপর চেঁচামেচিতে লোকজন চলে আসে। লোকজন চলে আসার পরে দেখে যে এই ঘটনা। আর যেহেতু সেটা একটা সুস্পষ্ট মার্ডার মনে হচ্ছে সবার কাছে, এটা 2টো ব্যাপার হতে পারে। এক হলো কবরস্থান থেকে লাশ বা ডেড বডি তুলে আনা হয়েছে, এগুলো পচে গেছে, এরকম হলে অনেকটা এরকম হইতে পারে, তাও না আর কি, এটা জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি। আর একটা হলো একটা জীবন্ত কোনো একটা মানুষকে যদি হত্যা করে তার শরীর থেকে মাংস খুবলে তুলে ফেলা হয় তখন হাড়গুলো যেমন রক্তাক্ত থাকে ঠিক তেমন। তো সাথে সাথে পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসে। পুলিশ আসার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তো কালু মিয়া বলে না না আমি তো কিছু জানি না, কিন্তু তার রিক্সার সিটের নিচে এটা পাওয়া গেছে। এখন আমি জানি না এটা বললে কি হবে, এটা কি পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে প্রিয় লিসেনার্স?
না আপনারা বিশ্বাস করবেন না আমি বিশ্বাস করব। আগে বলবে যে এই ব্যাটারে ধর, উত্তম মধ্যম দেওয়ার পরে সত্য কথা বের হয়ে যাবে যে এই ডেড বডি, এভাবে নৃশংসভাবে হত্যাকৃত ডেড বডি, তাও বাচ্চার, 2টা বাচ্চার, কোত্থেকে আসলো। পুলিশ তো ধরে নিয়ে যায়, পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে বারবার এই প্যারানরমাল একটা বিষয় পুলিশের সামনে বলে, আর সে তো আর কিছু জানে না। ওদিকে ওই বাচ্চাদের হদিস কিন্তু পাওয়া যায়, কারণ পাশের গ্রামের 2টো বাচ্চা মিসিং ছিল। তো তারা চারদিকে খুঁজেছে, মনে করছে পানিতে পড়ে টরে গেছে কিনা। তারা পুকুরের মধ্যে জাল টাল ফেলে খুঁজেছে, কিন্তু পুকুর টুকুরে পায়নি। আর সারা রাত্রে বিভিন্ন জায়গায় তারা খুঁজেছে, পায়নি। তো যখন ওই 2টো বাচ্চার এই বিষয়টি গ্রামের জানাজানি হয়ে যায়, তখন ওই গ্রামের ওই 2 ফ্যামিলি থেকে লোকজন আসে। এখন তারা ওই বাচ্চার ডেড বডি দেখে তো আসলে বুঝতে পারছে না যে এটাই তাদের 2 বাচ্চার কিনা। তবে যেহেতু ওই গ্রামে 2টো বাচ্চার তথ্য পাওয়া যাচ্ছিল না বা তারা মিসিং ছিল, এই কারণে সবাই ধরে নেয় এটাই ওই 2 বাচ্চার লাশ বা লাশের কঙ্কাল। আর ওই 2 বাচ্চার যে উচ্চতা বা বয়স ছিল, মোটামুটি দেখে বোঝা যাচ্ছিল কঙ্কাল দেখে যে একজনের বয়স 4-5 হবে, আর একজনের বয়স হয়তো বা 7-8 হবে, এইরকম আর কি। তো 2 জনের হাইটের ধরনও ভিন্ন ছিল, হাড়ের গঠনও ভিন্ন ছিল, এইটা দেখে অনুমান করা গিয়েছে। আর ওই সময় তো আসলে এতটা ফরেন্সিক টেস্টের মানে ব্যবস্থা ওই সময় ছিল না, তো অনুমান করে নেওয়া হয়েছে। এবং সত্যি মোটামুটি আরও যে আলামতগুলো ছিল তাতে বোঝা যাচ্ছিল ওইটা ওই 2 বাচ্চারই লাশ। তো স্বাভাবিকভাবেই পুলিশি মামলা হয়, পুলিশ ব্যাপক তদন্ত করে, কিন্তু তদন্ত করে আসলে মানে অভিযুক্ত মানে মূল যেই হত্যাকারী তাকে খুঁজে পায় না। এবং তার পুরো শরীরে মানে বিভিন্নভাবে তো চেক করা হয়েছে ওই সময়, যে ডাক্তাররা যারা চেক করেছেন, তদন্ত করেছেন, সেখানে কোনো আঙ্গুলের ছাপ নাকি পাওয়া যায়নি। এটা একটা রহস্যজনক ব্যাপার। তো এটাই মূলত পুলিশরা মানে করেছে, যেহেতু আঙ্গুলের ছাপ পাওয়া যাচ্ছে না, এখন আরও অনেক বিষয় পাওয়া যাচ্ছে না। এই লোকটা এই ধরনের প্যারানরমাল বিষয় বলছে, যখন কোর্টে হাজির করা হয়, তখন ওই জাজের সামনে সে একই কথাই বলে যে আমি এরকম রাতের বেলা এই ঘটনা। কারণ এইটা তো কোনো হতে পারে না, মানে কোনো প্রমাণ হতে পারে না, বা আইনের দৃষ্টিতে এটা কোনো প্রমাণও নয়। তখন সবাই ধারণা করে যে এর আসলে মাথা টাথা খারাপ। আর তারপরও পুলিশ যতটুকু বুঝতে পারে যে এই লোকটা অনেক সহজ সরল একজন মানুষ, সে এই ধরনের মার্ডার করতে পারে না, যার ফলে তাকে অভিযুক্ত মানে আসামি যে মানে তাকে হত্যাকারী হিসাবে চিহ্নিত করে না। এবং যেহেতু তাকে ওই অভিযোগপত্র থেকে পরে নাম বাদ দেয়, সে পরবর্তীতে জেলখানা থেকে মুক্তি পায়। ওই মামলা তদন্ত চলেছে, কিন্তু শেষ পর্যন্ত কতদূর অগ্রগতি হয়েছে এটা আর জানা যায়নি, কারণ অনেক আগের ঘটনা, তো সেটা তথ্য প্রমাণ তো এখন আর পাওয়া সম্ভব নয়। তো উনি 3 মাসেরও বেশি সময় জেল খেটেছিলেন। আর যেহেতু এই কেসের আলামত পাওয়াটা অনেক দুষ্কর ছিল, এই জন্য এটার একটা সময় ফাইল হয়তো বা ক্লোজ করে দেওয়া হয়েছে অমীমাংসিত একটি হত্যাকাণ্ড হিসেবেই। তো যাই হোক, তো উনি বাড়িতে ফেরত আসার পরে এখন মানুষজন ওনাকে যেভাবে দেখতো এখন আর আগের মতো অতটা দেখে না। কারণ কেউ হয়তো বিশ্বাস করে যে ওই এই ঘটনাটা ঘটাইছে, কিন্তু অনেক লোকই বিশ্বাস করতে ওই ঘটনা ঘটাতে পারে না। যাই হোক, এগুলো নিয়ে মানুষের মধ্যে মিশ্র মানে অভিব্যক্তি ছিল তার বিষয়ে। তো এই জন্য ওনার রিক্সায় মানে ভাড়াও উনি কিছুটা কমই পেতেন বলা চলে, খুব বেশি পেতেন তা না, কমই পেতেন, আয় রোজগারও কমে গিয়েছিল। তো এর মধ্যে আরেকটি ব্যাপার, সেটা হলো যে ওনার আর একটা কিন্তু কাজ ছিল, যেটা শুরুতেই বলেছি, সেটা হলো যে উনি মাঝে মাঝে গ্রামের কোনো পুরুষ সদস্য মানে ছেলে মানুষ যদি মারা যেত তাকে গোসল দিতেন। একদিন রাতের বেলা তার দরজায় খটখট শব্দ হচ্ছে, তিনি ঘুম থেকে উঠে দরজা খোলেন, দেখে তারই গ্রামের পরিচিত 2 জন মুরব্বী আসছেন। এসে বলতেছে যে কালু, ওই যে
কবিরাজ কাকা ছিল না তোমার, সে তো মারা গেছে। কবিরাজ কাকাকে চিনতেন, কবিরাজ কাকার সাথে তার বাবার একটা ভালো বন্ধুত্ব ছিল, তার বাবা টুকটাক কবিরাজি করতেন। তো বলে যে হ্যাঁ কবিরাজ কাকা তো মারা গেছে, খুব খারাপ লাগতেছে, তো এখন কি করতে হবে বলেন? বলে তাহলে তাকে তো গোসল দিতে হবে, চলো। তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি একটু গেঞ্জি পরে আসি। তো উনি একটা গেঞ্জি পরে বের হয়েছেন। তো তাদের সাথে যেতে যেতে একটা সময় গিয়ে ওই দুটো লোক তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে, অন্য রাস্তায়। তখন কালো মিয়া বলে যে কাকা, কবিরাজ কাকার বাড়ি তো ওই দিকে, মানে উত্তর দিকে, কিন্তু তারা নিয়ে যাচ্ছে তাকে দক্ষিণ দিকে। বলে হ্যাঁ ঠিক আছে, কবিরাজের বাড়ি উত্তর দিকে, কিন্তু ওর লাশ রাখা হয়েছে হচ্ছে ওর পুরান বাড়িতে। পুরান বাড়ি দক্ষিণ দিকে, ওই বিলের কাছাকাছি একটা জায়গায়। উনি আবার জানতেন যে ওই কবিরাজ কাকার জমি আছে বা একটা পুরান ভিটা ছিল ওই বিলের কাছাকাছি, ওটাকে কবিরাজের পুরান বাড়ি বলে আর কি। আর কবিরাজ তো বেশ নাম করা একজন কবিরাজ ছিলেন, যেন সবাই তাকে চিনতো আর কি। ওই বিলের মধ্যে অনেক সময় অনেক লোকজন ট্রিটমেন্টের জন্য যেতে চাইতো না, বর্ষাকালে কষ্ট হতো, এই জন্য কবিরাজ পরবর্তীতে মানে এমনি লোকালয়ে বাড়িঘর তৈরি করেন আর কি। তো উনি সেদিকে যেতে থাকেন, উনি স্বাভাবিকভাবেই মানে বিষয়টা নিয়েছেন আর কি। তারপরও জিজ্ঞেস করেছেন যে ওই পুরান বাড়িতে লাশ নিয়ে গেছে কেন? তখন ওই দুজন বলেন যে কবিরাজের ইচ্ছা ছিল যে ওইখানেই তাকে সমাহিত করতে হবে, এই জন্যই ওইখানে লাশ নিয়ে গেছে, ওখানেই সবাই আছে, চলো। তো উনি যান। উনি যখন যান দূর থেকেই দেখছেন যে একটা লাশ ওই বাড়ির উঠোনে রাখা আছে। বাড়ি তো না, আসলে ওখানে বসত বাড়ি ছিল না, ওটা এরকম একটা মানে একটু উঁচু জায়গা ছিল আর কি, ওইখানে কবর দেওয়াটা মানে খুব ইজি আর কি। কিন্তু ওইখানে একটা লাশ রাখা আছে, কিন্তু কোনো মানুষ নেই। তখন উনি আবার ওই দুইজন ব্যক্তিকে বলেন যে কাকা, আর লোকজন কই? এখানে লাশ, এই জায়গায় দাফন করা হবে, আর তো লোকজন দেখি না। বলে যে চল, ওইখানে লোকজন আসবে পরে, এখন গোসল দিতে হবে, ব্যবস্থা করতে হবে। এই কথা বলে তাকে ওখানে নিয়ে যান। নিয়ে যাওয়ার একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো উনি যখনই ওই কাপড়টা সরিয়েছেন তখন দেখেন যে এটা কবিরাজ না, কবিরাজের যে বন্ধু, খুব কাছের বন্ধু, মানে তার বাবা, এই কালো মিয়ার বাবা, সে বাবার লাশ, অথচ বাবা মারা গেছে বহু আগে। তো এই দৃশ্য দেখার সাথে সাথে উনি যখন ওই দুইজন লোকদের দিকে তাকিয়েছেন, দেখেন যে এই দুইজন লোক ওই যে সেই দুইজন লোক, যেই দুইজন লোক দুটো বাচ্চা নিয়ে তার রিকশায় উঠেছিল, এবং তারা খুব ভয়ানকভাবে কালো মিয়ার দিকে তাকিয়ে হাসছে। কালো মিয়া তো ওইখানেই মানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু সে সাহস ধরে রেখে ওইখান থেকে দিয়েছে দৌড়। দৌড় দিয়ে উনি মাটিতে পড়ে যান। মাটিতে পড়েই উনি আসলে আর কিছু মরে নাই, মাথায় আঘাত লেগেছিল। উনি মানে ওই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, বিষয়টা এরকম না। পড়ে যাওয়ার ফলে মাথায় আঘাত লাগার কারণে উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন আর কি। সকালবেলার লোকজন মাঠের মধ্যে কালো মিয়াকে পায়, তাকে বাড়িতে নিয়ে আসে। বলে কি হয়েছে? বলে এই ঘটনা। কবিরাজ কাকা তো জীবিত আছে, সে তো মারা যায়নি। তখন কবিরাজ কাকে খবর দেওয়া হয়, কবিরাজ কাকা আসে। তো আসার পরে কবিরাজ কাকা সব কথা শোনে। শোনার পরে বলে যে আসলে ঘটনাটা বুঝতে পারছি, এই কাজটা দুটো খুবই খবিশ প্রকৃতির জিনের কাজ। এরা মাংসাশী জিন, মানে তারা মাংস খায়, কাঁচা মাংস খায়, এমনকি সুযোগ পেলে মানুষের বাচ্চাকেও খেয়ে ফেলে। ওই যে দুইটা বাচ্চা, ওই বাচ্চা দুটো তারা রাতের বেলা ঘর থেকে বের হয়েছিল, এবং কোনো কারণে মানে ঘর থেকে বের হয়েছিল ওয়াশরুমে যাওয়ার কারণে, কিন্তু কোনো কারণে ওই জিনদের খপ্পরে পড়ে গিয়েছিল, যার কারণে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। আর তুমি যেহেতু ওটা সাক্ষী ছিলা এবং একটা জটিলতা সৃষ্টি হয়ে গিয়েছিল, হয়তো এই কারণে ওরা তোমার পিছু ছাড়েনি, এবং তোমাকে হত্যা করার জন্য নিয়ে গেলেও কোনো কারণে তারা সক্ষম হয়নি বিভিন্ন কারণে। তখন ওই কালো মিয়া কবিরাজকে জিজ্ঞেস করে, আচ্ছা জিনেরা তাহলে আমার রিকশায় কেন উঠলো? তারা তো হেঁটেও চলে যেতে পারতো। তখন বলে যে আসলে জিনদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, যে যত শক্তিশালী জিনই হোক না কেন, কিছু সীমাবদ্ধতা রয়েছে। হয়তোবা ওরা নির্দিষ্ট কোনো জায়গায় বসে বাচ্চাকে খায়নি, তোমার রিকশায় বসে খেয়েছে। কারণ নির্দিষ্ট জায়গায় বসে খেলে আরও অনেক দুষ্টু ওই পিশাচ প্রকৃতির মাংসাশী জিনেরা এসে ওই খাবারে ভাগ বসাতো। তুমি যেহেতু রিকশায় উঠেছিলে, রিকশায় লোহা ছিল, লোহার কারণে অন্য জিনেরা আসতে পারেনি, কিন্তু ওরা আসতে পেরেছে। তো
এটাও হতে পারে, আবার এটা আরও অনেক ব্যাপারই হতে পারে, কারণ ওইটা একটা রহস্যময় জগৎ। জিনদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, এটা আমাদের সাধারণ ব্যাখ্যায় আসলে বলা সম্ভব নয়, তো নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে এরকম একটা কথা ওই কবিরাজ কাকা বলেছিলেন। তবে কবিরাজ কাকা এটাও বলে কালো মিয়াকে সতর্ক করে দেন যে আমি একটা সময় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতাম, তোমার বাবা আর আমি খুব কাছের বন্ধু ছিলাম, তোমার বাবাও আমার কাছ থেকে কিছু শিখেছিল, সেও এগুলো তদবির করত। আর এই তদবির সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তুমি যখন ছোট ছিলা বা কিছুটা বড় হয়েছিলা, তখন তোমাকে দিয়েও করাতো। কিভাবে? অনেক সময় কবরের মধ্যে কোনো কিছু গেড়ে দিতে হবে, কোথাও গিয়ে কোনো কিছু রেখে আসতে হবে, যেটা মোটামুটি স্বাভাবিক ব্যাপার ছিল। তো তোমাকে দিয়ে অনেক সময় তোমার বাবা সেই কাজগুলো করাতো, তার পক্ষে সেটা অনেক কঠিন ছিল বিভিন্ন কারণে। তো তুমি এই সমস্ত কাজগুলো করার কারণে ওই সময় থেকেই তোমার সাথে কিছু দুষ্টু জিন লেগে যায়, কিন্তু কখনো সেভাবে ক্ষতি করার সুযোগ পাইনি। কিন্তু তুমি সাবধানে থেকে, এখন তোমার বয়স হয়েছে, এখন হয়তো বা ক্ষতি করলেও করতে পারে, আর রাত বিরেতে আর রিক্সা চালায়ও না, সন্ধ্যার আগে বাড়িতে ফেরত এসো। তো এইভাবে সতর্ক করে দেয়। এখন এই কারণেই যে ওই দুইটা বাচ্চা নিয়ে ওই দুষ্টু জিনে তার রিক্সায় উঠেছিল কিনা এই বিষয়ে আসলে বলা যায় না, কিন্তু সত্যি ওই কালো মিয়ার বাবা ছোটবেলায় কবিরাজি করতে, একটা সময় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে, পরে আর করেনি। কিন্তু উনি মানে নিজের অজ্ঞতাবশতই এই কাজে সহযোগী হয়েছিলেন। তো এর মধ্যে কি হয়, সপ্তাহখানেক পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। একদিন সত্যি রাতের বেলা খবর আসে কবিরাজ কাকা মারা গেছেন, কিন্তু খবর আসলেও উনি আর কবিরাজ কাকার লাশ দাফন করার জন্য রাতের বেলা মানে গোসল করানোর জন্য আর বের হন না। কেন, একবার তো ভয়ানক একটা তিক্তকর অভিজ্ঞতা হয়েছে, বলে যে যাই হোক আমি ফজরের আজানের আগে কবিরাজ কাকার লাশ গোসল করাতে যাব না। কি আর করা, গ্রামে তো মোটামুটি একজনই আছে। তো উনি সত্যি ফজর আজানের পরে বাসা থেকে বের হন এবং কবিরাজ কাকার বাড়িতে যান। সত্যি মারা গেছে কবিরাজ কাকা আর কি। তো কবিরাজের বাড়িতে যাওয়ার পরে এখন গোসল করাতে হবে। তো গোসল করানোর সময় সাধারণত যেটা হয় সেটা হলো গোসল করানোর স্থানটাকে কাপড় দিয়ে ঘিরে রাখা হয়, তারপরে কাফনের কাপড় পরা হয়। তো উনি যখন কবিরাজ কাকার মানে লাশকে গোসল করাচ্ছিলেন, ওখানে উনি একাই ছিলেন, ওখানে আর কেউ ছিল না। বেশ সকাল সকাল ছিল, তো এই জন্য গোসল করানোর জন্য ওনার সহযোগী বলতে উনি একাই সব কিছু নিয়ে এটা উনি করছিলেন আর কি, যেহেতু এক্সপার্ট একজন মানুষ ছিলেন তিনি। তো উনি যখন গোসল করাচ্ছেন, হঠাৎ করে দুরুম করে একটা আওয়াজ আসে। আশেপাশের লোকজন যারা ছিল ওই আওয়াজে তারা ওইখানে চলে আসে, এসে দেখে যে কবিরাজ কাকার লাশ একটা চৌকির উপর ঠিকই আছে, কিন্তু পাশে এই কালো মিয়া ছটফট করছে এবং তার মুখটা ভয়ানকভাবে মনে হচ্ছে যে কেউ লাঠি দিয়ে আঘাত করে থেতলে দিয়েছে, মানে তার কথা বলার কোনো ভাষা নেই, সে ছটফট করছে। তখন লোকজন কোনো কিছু করার আগেই আস্তে আস্তে কালো মিয়া নিস্তেজ হয়ে যায় এবং সেও ওখানেই মারা যায়। কে তাকে হত্যা করলো এটা কেউ বলতে পারে না, কারণ তাকে ওইখানে হত্যা করার মতো কেউ ছিল না। আর যেভাবে তার মুখ থেতলে দেওয়া হয়েছে, মনে হচ্ছে খুব ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে তার মুখটা থেতলে দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা যায় যে ওই যে কবিরাজ কাকা মারা গিয়েছিলেন তার সাথে অনেক দুষ্টু জিন ছিল যারা ওই কবিরাজ কাকাকেও ক্ষতি করার চেষ্টা করত। আর পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই যে কালো মিয়ার বাবা যেই ব্ল্যাক ম্যাজিকগুলো করতো একটা সময়, তখনও তো কিছু জিন পরি ওনার পিছনে লেগে গিয়েছিল, কিন্তু তার বাবার জীবদ্দশায় কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু একে ক্ষতি করবে বলে পণ করেছিল। আর কবিরাজ কাকা জীবিত থাকার জন্য বিভিন্ন ব্যাপারগুলো ওই কালো মিয়ার উপর ঘটাতে পারতো না ওই দুষ্টু জিনেরা, যেহেতু কবিরাজ কাকা মারা গিয়েছিলেন এবং মারা যাওয়ার পরে তাকে যখন গোসল করানো হয়েছিল, গোসল করানোর সাথে সাথে নাকি কবিরাজ কাকার যত তন্ত্রমন্ত্র ছিল সবগুলো থেকে ওই জিনেরা প্রভাব মুক্ত হয়ে গিয়েছিল গোসল করানোর পরপরই। আর তখনই এসে মূলত কালো মিয়াকে তারা আঘাত করে এবং আঘাত করে হত্যা করে। এটা পরবর্তীতে একজন হুজুরের মাধ্যমে জানা গিয়েছিল। তো এভাবেই কালো মিয়ার জীবনের অধ্যায় শেষ হয়। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো যে আসলে
আমরা নিজের অজান্তে ব্ল্যাক ম্যাজিক করি। শুধু যে কবিরাজরাই ব্ল্যাক ম্যাজিক করে তা নয়, অনেক সময় বিভিন্ন তাবিজ কবরে গেড়ে আসতে বলা হয়, কোথাও মানে বলা হয় যে শ্মশানে রেখে আসতে। এইটা যারা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো হুজুর নামাজ কালাম পড়েন 5 ওয়াক্ত, তিনি এই ধরনের কোনো তাবিজ দিয়েছেন। আচ্ছা প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমাদের ধর্মে এমন কোন জিনিসটা রয়েছে যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যে কবরের মধ্যে তাবিজ গাঁথতে হবে, শ্মশানে গিয়ে তাবিজ রেখে আসতে হবে? তো এটাও এক ধরনের ব্ল্যাক ম্যাজিক না? এটাও কি কুফরি জিনিস নয়? সুতরাং কোনো কবিরাজি যে শুধু ব্ল্যাক ম্যাজিক করে তা নয়। অনেক সময় কোনো হুজুররা নিজেদের অজান্তেই বা টাকা পয়সার লোভে তারাও ব্ল্যাক ম্যাজিক করে থাকেন, কিন্তু তারা সেটা স্বীকার করেন না। আর আমরা সাধারণ মানুষজন ব্ল্যাক ম্যাজিশিয়ান বলতেই আমাদের সামনে মানে চুল দাড়িতে জট আছে, সাদা কাপড় পরা বা লাল কাপড়ের মানে গেরুয়া পোশাক পরা বা কালো কাপড় পরা, এই টাইপের কিছু ভয়ঙ্কর চেহারার মানুষদের মানে আমাদের সামনে আমাদের ভেসে ওঠে চোখের সামনে। কিন্তু অনেক সুন্দর চেহারার ভদ্রবেশী মানুষও রয়েছে, ধর্মের লেবাসধারী, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে তিনি কোরআন সুন্নাহ থেকে কাজ করছেন, আসলে কিন্তু বিষয়টা ঠিক নয়। এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। আর নিজেদের প্রয়োজনে এই যে ব্ল্যাক ম্যাজিক করা, এটাও নিজেরা ঈমান হারা হওয়ার জন্যই যথেষ্ট। কারণ আমার প্রয়োজন আরেকজন ব্ল্যাক ম্যাজিক করলো, সেও ঈমান হারা হবে, আমিও ঈমান হারা হব। এই জন্য এই কাজগুলো আমরা কেউ করব না। আমরা যদি বিশ্বাস করি যে সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তাহলে আমি কেন ব্ল্যাক ম্যাজিকের সহায়তা নিব? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া শুনবেন এবং আমাকে বিপদ আপদ থেকে মুক্ত করবেন। আমরা শুধু ভাগ্যের ভালো জিনিসটা হলে শুকরিয়া আদায় করব, বিষয়টা এরকম নয়। আমরা তকদিরের ভালো এবং মন্দ সব আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটাও মানতে হবে যে খারাপ জিনিসটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে, আমাদের কর্মের কারণে আসতে পারে, এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। কিন্তু কখনোই কারো ক্ষতি করার জন্য বা নিজের উন্নতির জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিব না। আর নিজের আশ্রয় না নিলেও কারোর সহযোগীও হব না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে। আশা করছি আমাদের প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনার সাথে মিল রয়েছে এমন একটি ঘটনা আমি কিছুদিন আগেও শেয়ার করেছিলাম। আর এই ঘটনাটি মূলত আমি শুনেছিলাম 1999 সালের দিকে, আমি নিজেই শুনেছিলাম। আর যার কাছে শুনেছিলাম তার নাম হচ্ছে ওমর আলী, সম্পর্কে তিনি আমার মামা হন, বর্তমানে তিনি দুবাইতে রয়েছেন। আর ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শিরগ্রাম ইউনিয়নের উথুলি গ্রামে। তো যারা ওই এলাকায় রয়েছেন তারা অবশ্যই শিরগ্রাম উথুলি এই গ্রাম, এইটা আপনারা চিনবেন অবশ্যই। আর ওমর আলী মামার বাবার নাম ছিল মৌলভী আসকার আলী, যদিও উনি মারা গিয়েছেন। তো ওই আসকার নানাকে অত্র এলাকার অনেকেই একজন সজ্জন ব্যক্তি হিসাবে চিনতেন। আমি 1999 সালে ছোট ছিলাম, তখন ওই ওমর আলী মামার সাথে ওই উথুলি গ্রামে ওনাদের বাড়িতে গিয়েছিলাম। তো ওমর আলী মামা উনি হাফেজি পড়তেন রাজবাড়ী ভাজনচালা হাফেজিয়া কওমি মাদ্রাসায়। তো যেহেতু মামা ছিল সম্পর্কে, তো উনি যখন বাড়িতে ছুটিতে গিয়েছিলেন তখন আমার আম্মা আব্বাকে বলে আমাকে সাথে নিয়ে গিয়েছেন, না আমিও গিয়েছিলাম। তো উনি ওইখানে শিরগ্রাম একটি মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার পাশে বিশাল কবরস্থান রয়েছে, সেই মাদ্রাসায় পড়তেন। তো ওই মাদ্রাসা যিনি বড় হুজুর তার সাথে দেখা করতে গিয়েছিলেন, তা আমাকেও সাথে নিয়ে গিয়েছিলেন। তো আমি সাথে গেলাম। তো ওই বড় হুজুর তার সাথে আমার দেখা হয়। তো
কিন্তু সমস্যা হলো যে ওই বড় হুজুর ওনার জিহবা একটু জড়তা ছিল, উনি কথা বললে বুঝতে পারতাম না। উনি আমাকে দেখে কিছু বললেন, তা আমি হেসে দিয়ে বলছি যে জি ভালো আছি, কিন্তু আসলে উনি কী বলেছেন আমি বুঝি নাই। তো পরে ওমর আলী মামাকে আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বললেন যে হ্যাঁ ওনার জিহবা একটু জড়তার আছে, কিন্তু কোরআন যখন তেলাওয়াত করেন তখন সব কিছু বোঝা যায়। কিন্তু এমনিতে কথা বললে উনি যদি খুব আস্তে আস্তে কথা বলে তাহলে সবাই বুঝতে পারে, কিন্তু একটু ঘন কথা বললে, দ্রুত কথা বললে কথা বোঝা যায় না। তো ওমর আলী মামা বললেন যে ওনার একটা বিড়াল রয়েছে, ওই বিড়ালটি মানে সাদা ধবধবে সুন্দর। হুজুর নাকি গভীর রাত্রে ওই শিরগ্রাম কবরস্থানের ভেতরে যেতেন। সেই শিরগ্রাম কবরস্থান 1999 সালে আমি দেখেছিলাম, খুবই ভয়ঙ্কর। মানে কি বলবো যে বাঁশ ঝাড়, মানে এত বাঁশ গাছ রয়েছে সেখানে, বাঁশের ঝোপঝাড় রয়েছে, আসলে দেখলেই দিনের বেলাতে গা শিউরে ওঠার মতো অবস্থা। তবে আমি সর্বশেষ 2020 সাল 21 সাল এদিকে ওই দিক দিয়ে গিয়েছি, তো এখন আর ওই রকমটা নাই, এখন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর কি এতদিনের ব্যবধানে। তো ওমর আলী মামা বললেন যে বড় হুজুর উনি রাতের বেলা ওই কবরস্থানের ভিতরে যেতেন, যাওয়ার পরে উনি জোরে জোরে দোয়া পড়তেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন, এবং ওই বিড়ালটা ওনার সাথে সাথে যেত ওখানে। তো উনি নাকি কবরস্থানে যাওয়ার পরে উনি কবরবাসীদের উদ্দেশ্যে একটা মানে বক্তৃতাও দিতেন যে হে কবরবাসী, তোমরা একটা সময় দুনিয়াতে ছিলা, এখন নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে গেছেন, আমরাও কিছুদিন পরে আসবো বা যে কোনো সময় চলে আসতে পারি, এইভাবে উনি নাকি বক্তব্য দিতেন। কিন্তু উনি সাথে কাউকে ওইভাবে নিতেন না, আর যেই যেত সেই ভয় পেত রাতের বেলা। এই জন্য ভয় পেত বলতে এমনি মনের ভয় আর কি, তো যার কারণে অনেকেই যেতে চাইতো না। তো এটা আমাকে বলেছিলেন, তবে আমি পরবর্তীতে খবর নিয়েছিলাম, তো ওমর আলী মামা বলেছিলেন যে ওই বড় হুজুর মারা গিয়েছেন, এমনিতেও অনেক বয়স হয়ে গেছিল আর কি, উনি মারা গিয়েছেন আর কি। তো যাই হোক, মূলত এই কবরস্থানকে কেন্দ্র করে ঘটনাটা এখন যেটা আমি শেয়ার করবো, এটা অনেক আগে আমি শেয়ার করেছিলাম, কিন্তু হয়তো এই বড় হুজুরের বর্ণনা বা এই বর্ণনাগুলো আমি ওইভাবে দেইনি। তো ব্যাপারটা ছিল এরকম যে ওই ওমর আলী মামা উনি ওই মাদ্রাসায় তখন লেখাপড়া করতেন। ওই মাদ্রাসায় আমি যখন 1999 সালে গিয়েছি তখন মানে ওই অবকাঠামোটা পাকা করে তোলা হচ্ছিল, কিন্তু আগে এটা পাকা ছিল না। উনি তখন মানে ওই মাদ্রাসায় পড়তেন এবং শীতকাল ছিল, ঘুমিয়ে আছেন, প্রচণ্ড শীত পড়ছে, মাঘ মাসের শীত। তখন উনি ওনার মানে যখন একটু প্রাকৃতিক ডাক আসে, তখন ওখানে একটা নিয়ম ছিল যে কেউ রাতের বেলা একা একা বের হবে না, অবশ্যই পাশের ছাত্র ভাইকে ডেকে তারপর ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুম তো বাইরে, অ্যাটাচ ওয়াশরুম তখন ছিল না, ওয়াশরুমগুলো বাইরে ছিল। এই জন্য ওনার পাশের এক ছাত্র ভাই তাকে ডাকছেন। এখন একে তো শীতের সময় কি কেউ আর লেপের মধ্যে থেকে উঠতে চায়, তাকে বারবার ডাকছে। তখন তার নাম ধরে যখন ডাকছে সে শুধু হু হু করে উত্তর দেয়, যতবার ডাকে হু হু করে উত্তর দেয়, কিন্তু ওঠে না। একটা সময়কে টেনে ধরে উঠে, এই তোর বাইরে যেতে হবে না, তুই খালি দরজার কাছে বস। এখন সে ওই লেপ গায়ে মানে জড়িয়ে সে দরজার কাছে এসে বসছে, দরজা খুলে দরজার কাছে এসে বসছে। আর ওমর আলী মামা তখন কি করেছেন, উনি একটা ওই সময় কিন্তু মানে বিদ্যুৎ ছিল না সেখানে, হারিকেন ছিল। তো ওই হারিকেনের আলোটা একটু জ্বালিয়ে দিয়ে উনি বাইরে বের হয়েছেন। এখন বাইরে বের হয়ে উনি চিন্তা করছেন যে ওই এত দূরে এই শীতের মধ্যে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে যাব, ধুর এত দূরে যাব না, যেহেতু মানে শুধু উনি প্রস্রাব করবেন আর কি, যার কারণে অত দূরে আসলে যাবেন না। উনি চিন্তা করেছেন যে কত দূরে যাব না, এইখানেই আমি করি, মানে কাছাকাছি। তো উনি যখন একটু কাছে, ওইখানে একটু ঝোপঝাড় রয়েছে, বাঁশঝাড়ের মতো হচ্ছে, কবরস্থানটাও কাছাকাছি, মানে খুব দূরে না, একদম মানে কাছাকাছি আর কি। তো উনি ওইখানে বসেছেন, হঠাৎ করে দেখেন একটি সাদা বিড়াল এবং একটি কালো বিড়াল ওনার দুই পাশ থেকে আসছে এবং ম্যাও ম্যাও এরকম শব্দ করছে। তো উনি এই বিড়াল দেখে বিরক্ত হন যে এই এত রাত্রে ওই বিড়াল আসে। প্রথমে মনে হচ্ছে বড় হুজুরের ওই বিড়ালটা কি না, পরে দেখেন না, ওই বিড়াল না, একটা সাদা একটা কালো। তো উনি ওই না বসে ওই বিড়াল তাড়িয়ে দিয়েছেন, ধমক টমক দিয়ে বিড়াল তাড়িয়েছে, দুটা পালিয়েও যায়। তখন আবার উনি
মানে ওনার কাজ করার জন্য বসেছেন, হঠাৎ করে দেখে যে আর এখন তো 4টা বিড়াল, 2টো কালো 2টা সাদা, তারাও একই রকমভাবে ওই মিউ মিউ করতে করতে তার দিকে আসছে এবং রাগান্বিত যে আওয়াজ বিড়াল গড় গড় করে সেরকম শব্দও করছে। উনি আবার ওই 4টা বিড়ালকেও তাড়িয়ে দেন। এরপর দেখে 4টার জায়গায় 8টা হয়ে গেছে, এই 8টাকেও তাড়িয়ে দেন। তারপর দেখে আরে এখন মনে হচ্ছে 16টা আসছে, এটাকেও উনি মানে দাবরানি দেন। দাবরানোর পরে এটা বিভিন্ন দিকে চলে যায়। এরপরে দেখে যে 16টার পরে তো আর আসলে গুনতে পারছেন না, কিন্তু অগণিত অগণিত চারদিক থেকে তাকে ঘিরে ফেলেছে। কিন্তু এটা উনি খেয়াল করছেন যে ওনার হাতে যে হারিকেনের আলোটা আছে, হারিকেনের আলো যত দূর যাচ্ছে এর মধ্যে সেগুলো আসতে পারছে না। কিন্তু এগুলো কালো এবং সাদার মিশ্রণ, সেটা বোঝা যাচ্ছে। অন্য কোনো কালারের মানে মিক্স কালারের কোনো বিড়াল নেই। আর আমরা অনেক সময় বড় আকৃতির কিছু বিড়াল দেখি না, সেই রকমের বিড়াল। তো তখন উনি চিন্তা করছেন যে আরে এইটা তো স্বাভাবিক কিছু না। ওদিকে উনি খেয়াল করছেন হারিকেনের আলো নিভে যাচ্ছে, কারণ ওই হারিকেনের কেরোসিন তেল ছিল খুবই কম। আর এটাও বুঝতে পারছেন এখন যদি শুধু উনি এই দৌড় দেন, এই দৌড় দেওয়ার সময় হারিকেনের আলো নিভে যাবে, আর হারিকেনের আলো নিভে গেলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন উনি যে কাজটি করেন সেটা হলো যে যেহেতু খুব বেশি দূরে ছিলেন না, ওনার যেই কাজের জন্য নেমেছিলেন সেই কাজ আর করা হয়নি। উনি হারিকেন নিয়ে কি করবেন, কিন্তু আর উপায় ছিল না, উনি আসলে কোনো ডিসিশন নিতে পারছিলেন না। উনি হারিকেন হাতে নিয়েই দেন দৌড়। ওইদিকে ওনার যে ছাত্র ভাই দরজার কাছে বসেছিল, সে কিন্তু ওই গায়ের লেপ জড়িয়ে কিন্তু ওই বসে বসে ঘুমাচ্ছে। এদিকে কি হচ্ছে না হচ্ছে এটা তার খেয়াল নেই। তো উনি এক দৌড়ে চলে যান। আর উনি ফিল করছেন যে বিড়ালগুলো, অনেক সময় দেখা যায় বিড়াল যদি হঠাৎ করে দৌড় দেয় একটা খচ করে শব্দ হয়, মনে হচ্ছে চারদিক থেকে এরকম খচ শব্দ শুরু, মানে ওই বিড়ালগুলো ওনার পিছনে দৌড় দিয়েছে ওনাকে ধরার জন্য। তো উনি যখন ওই দরজার কাছে আসেন, দরজার কাছে এসে ওই ওমর আলী মামার যে ছাত্র ভাই আছে তার ওই লেপ ধরে দিয়েছেন, এক টান দিয়েই তাকেও ওই সাথে সাথে ঘরের মধ্যে নিয়েছেন, মানে মাদ্রাসার ওই রুমের মধ্যে নিয়ে দরজা আটকে দিয়েছেন। আর ওইদিকে কিন্তু ওনার ওই দৌড়ের কারণে কিন্তু হারিকেনের আলো নিভে গিয়েছিল, আর হারিকেনটা উনি দরজার কাছাকাছি এসে ফেলে দিয়েছিলেন। তো পরের দিন হুজুরের কাছে বিষয়টি বলেন। তো হুজুর দুজনকেই খুব রাগারাগি করেন, স্পেশালি ওনার ছাত্র ভাইকে, যে তুমি এরকম একটা দায়িত্বহীনতার কাজ করলা। ঘুম আসবে ঠিক আছে, কিন্তু তোমরা তো জানতা যে আশেপাশে ভয় আছে, তো তারপরেও এইভাবে তুমি ঘুমাচ্ছিলা আর তোমার ছাত্র ভাইটা বিপদে পড়তে গেছিল। তো হুজুরের সাথেও জিন ছিল। ওই জিনেরা বলল হ্যাঁ কিছু দুষ্টু জিনেরা ওকে ডিস্টার্ব করতে আসছিল, হয়তোবা খুব বেশি ক্ষতি করতো না, মূলত ভয়ই দেখাতো, কিন্তু সুযোগ পেলে ওরা ছোটোখাটো ক্ষতি অবশ্যই করে ছাড়তো। তো শিরগ্রাম মাদ্রাসায় এরকম ছোটোখাটো অসংখ্য ভয়ের ঘটনা ওখানকার ছাত্ররা জানে। এখন অবশ্য এতটা নেই, এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। তো আরও একটি ভয়ের ঘটনা সেখানে ছিল, যেটি আমি ভূত FM বা ভূত.com শেয়ার করিনি, সেটা আমি এখন বলছি। সেটি হলো ওই ওমর আলী মামা আমাকে বলেছিল যে রাস্তাতে আসার সময় একটি বড় গাছ ছিল, এটা কি নিম গাছ না আম গাছ না কাঁঠাল গাছ এটা আমার ঠিক মনে নাই, সম্ভবত আম গাছ বা কাঁঠাল গাছ হবে, এরকম কিছু একটা। তো তারপর কি হলো যে ওই গাছটিতে নাকি ফজরের সময় বা এশার সময় নামাজ পড়তে গিয়ে অনেকেই ভয় পেতেন। ভয়ের বিষয়টা এমন ছিল যে ওই মাদ্রাসার স্টুডেন্টরা ওই ফজরের আজান দিত, ওর দায়িত্ব ছিল যে কেউ একজন ফজরের আজান দেবে। এখন মাদ্রাসা ঘর এবং মসজিদের মাঝখানে একটু গ্যাপ ছিল ওই সময়টাতে, এখন ওইভাবে নেই বলে আমি জানি। তো যখন কিছুটা পথ হেঁটে যেতে হতো একটা ছোট রাস্তা দিয়ে, ওই রাস্তার পাশে গাছ ছিল, হঠাৎ করে কেউ দেখতো ওই গাছের ডালের উপর ভয়ানক কিছু একটা বসে আছে। তো এটা দেখে অনেকেই ভয় পেত, এই জন্য অনেকেই ওই ফজরের আজান দিতে যেতে চাইতো না। ওই আশেপাশে আজান হয়ে গেলে তখন তারা আজান দিতে যেত, মানে তারা যে সবার আগে আজান দেবে বিষয়টা এরকম নয়। আর এর মাঝে একজন লোকের ভয়ের একটা ঘটনা ওমর আলী মামা আমাকে বলেছিলেন, সেটি হলো তিনি এশার নামাজের পরে, মানে বেশ খানিক পরে বের হয়েছিলেন মসজিদ থেকে। তো
বের হওয়ার পর উনি যখন আসছেন হঠাৎ করে দেখে ওনার সামনে পেন্ডুলামের মতো কিছু একটা ঝুলছে, ওই যে ঘড়ির পেন্ডুলাম, আমরা যে কাঁটাওয়ালা ঘড়ি অনেক আগে যেগুলো ছিল আর কি, নিচে দোল খায় পেন্ডুলাম। উনি দেখছেন যে গাছের ডাল থেকে পেন্ডুলামের মতো কি যেন একটা এরকম ঝুলছে, একবার ডানে যায় একবার বায়ে যায়, একবার বায়ে যায় একবার ডানে যায়, এরকম ঝুলছে। উনি ভালো করে খেয়াল করেন, হাতে কিন্তু টর্চ লাইট ছিল, টর্চ লাইট যখন মারছেন দেখেন যে আরে এটা তো মনে হচ্ছে অনেক বয়স্ক লোকের একটা পা, এবং পা অনেক লম্বা, এবং পায়ের যে নিচের যে পাতা রয়েছে, এই পাতায় যে আমাদের আঙ্গুল থাকে না 5টা, তো এরকম 5 আঙ্গুলে লম্বা লম্বা নখ। তখন উনি এটা দেখেই বুঝছেন যে এত বড় পা তো কোনো মানুষের হবে তো নাই, আর এইটা অস্বাভাবিক কোনো কিছু, এবং তাকে এই রাস্তা ক্রস করতে দেবে না। উনি দৌড়ে আবার সেই মসজিদের কাছে চলে যান, মাদ্রাসার ছাত্রদেরকে আবার ডেকে নিয়ে আসেন। তো এইরকম টুকটাক ভয়ানক ঘটনা আগে হর হামেশাই সেখানে হতো বলে ওমর আলী মামা আমাকে বলেছেন। ওমর আলী মামার সাথে দীর্ঘদিন আমার যোগাযোগ নেই, যদি যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে আরও অনেক ঘটনা ওনার কাছ থেকে ইনশাল্লাহ পাবো। তো প্রিয় লিসেনার্স, আপনারা যারা ওই এলাকায় আছেন, শিরগ্রাম কবরস্থান মাদ্রাসা, তারা নিশ্চয়ই ওই এলাকার এই শিরগ্রাম কবরস্থান কিন্তু ছোটো ছোটো ভয়ের ঘটনা আপনারা জানেন। আপনারা যদি আরও ঘটনা জেনে থাকেন তাহলে আমাদেরকে আপনারা সেই ঘটনাগুলো পাঠাতে পারেন। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম যশোর থেকে। মূলত আমি যশোর গিয়েছিলাম, আমি ওই সময়ে যেই চাকরিটি করতাম ওই চাকরির সুবাদে যশোরে আমি কাজে যাই, এবং ওখানে একজন আমাদের দুঃসম্পর্কের আত্মীয়কে খোঁজার দায়িত্ব দেন আমার আব্বু। যদিও বা আমাকে একটা নির্দিষ্ট এরিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কোন জায়গাটাতে যে সেই আত্মীয়ের বাড়িতে সেটা আমি জানতাম না, যার কারণে আমি একজন অভিজ্ঞ এবং বয়স্ক রিক্সাওয়ালাকে খুঁজছিলাম, যাকে বললে সে হয়তো বা ধারণা করে আমাকে আমার গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করতে পারে। এই কারণে আমি খুঁজে খুঁজে একজন বয়স্ক রিক্সাওয়ালাকে বের করি, এবং তার কাছে যখন আমি বিস্তারিত বললাম, তিনি আমাকে সত্যি সত্যি আইডিয়াটা দিতে পারলেন এবং আমাকে গন্তব্যেও নিয়ে গিয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, ফেরার সময় আমি ওনার সাথে যে আমার ভাড়া মেটানো ছিল তার থেকেও বেশ কিছু টাকা আমি বেশি দেই এবং ওনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। তো উনি সানন্দে চা খাওয়ার আমন্ত্রণ উনি গ্রহণ করেন। তবে ওই সময় ছিল রমজান মাস, তো যেহেতু রমজান মাস এই কারণে আমি বলেছিলাম যে আপনি ইফতারের পরে আসেন। আর আমি যেই জায়গাটাতে যশোর ওই সময় ছিলাম ওইটার খুব কাছাকাছি ওনার বাসা, যার কারণে ইফতার এবং তারাবির মধ্যবর্তী সময়ে ওনার সাথে আমার বেশ কিছু কথোপকথন হয়, এবং আমি এমনি সাধারণ কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সাধারণ কথা যে একটা অসাধারণ গল্প আকারে আমার সামনে উপস্থাপিত হবে এটি আসলে আমি কখনোই বুঝতে পারিনি। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার পরিবারে তো ওনার সাথে কথোপকথনে আমি জানতে পারলাম ওনার সন্তানাদি আছে, তারা বেশ সচ্ছল, মানে সচ্ছল বলতে তারা চলতে পারে, এবং ওনার আর্থিক অবস্থাও ওই রকম না যে ওনাকে রিক্সা চালাতে হবে। তারপরে উনি যেহেতু মুরব্বী মানুষ, ওনাকে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি যে আপনি তো অতটা দরিদ্র নন, আপনার সন্তানাদিরাও মোটামুটি চলতে পারে, তারপর আপনি কেন রিক্সা চালাচ্ছেন? তখন উনি একটি ঘটনা বলে, যে ঘটনাটি উনি সচরাচর কাউকে বলেন না, ওনার নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি আমাকে শেয়ার করার অনুমতি দিয়েছিলেন। আর আমি যতদূর মনে পড়ে 2016 সালে এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম। উনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। উনি প্রথম জীবনে যখন ওনার বয়স ছিল 22 কি 23 বছর, মানে একদম টকবগে যুবক, মানে কৈশোর থেকে সবে যৌবনে পদার্পণ করেছেন, একদম টকবগে একটা যুবক ছিল। কিন্তু ওনার টাকা পয়সার প্রতি বেশ মোহ ছিল, কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় অল্প পরিশ্রমে, উনি এই চিন্তা করতেন। আর উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তো ওনার সাথে কোনো কারণে একজন ব্যক্তির পরিচয় হয়, ওই ব্যক্তির সাথে ওনার বেশ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে উনি বুঝতে পারেননি ওই ব্যক্তি আসলে কি ধরনের
প্রফেশনের সাথে জড়িত। আস্তে আস্তে জানতে পারেন যে উনি আসলে একজন কাফন চোর। কাফন ওই সময় চুরি হতো অনেক আগে আর কি, এখন তো আসলে ওইভাবে কাফন চুরি হয় না, কারণ এখন মোটামুটি মানুষ কাফনের কাপড় কিনতে সক্ষম অনেকটাই। আর যদি কোনো ব্যক্তি কাফনের কাপড় কিনতে সক্ষম না হন তাহলে অনেকেই হেল্প করে। আগে অনেক মানুষ ছিল যারা আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে কাফনের কাপড় কিনতে অনেকেই অক্ষম ছিল, কেউ যে হেল্প করবে ওরকমটা আসলে গ্রাম দেশে অতটা হয়ে উঠতো না। যার কারণে এই কাফন চোর একটা গ্রুপ বা এই কিছু লোক এই প্রফেশনকে বেছে নেয়। তারা কি করতো, লাশ কবর দেওয়ার পরপরই ওই দিন বা তার পরের দিনই কাফনের কাপড় চুরি করত, কবর ঘুরে কাফনের কাপড়টা নিয়ে নিত, ওই কাপড়টা পরবর্তীতে বিক্রি করত। বেশি দিন হয়ে গেলে তো লাশে পচন ধরে গেলে কাফনের কাপড়টার দুর্গন্ধ হয়ে যেত বা সেটার কালার ডিসকালার হয়ে যেত, এই কারণে ওই কাফনের কাপড় আবার চলতো না। যার কারণে ওই সদ্য কবর দেয়া কাফনের কাপড়গুলোই মানে তারা চুরি করতো আর কি। তো যাই হোক, তো তার সাথে থেকে থেকে সেও এই কাফনের কাপড় চুরি করা শুরু করে। কিন্তু কাফনের কাপড় চুরি করে বিক্রি করে খুব বেশি যে উপার্জন হতো বিষয়টা কিন্তু এমন নয়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাফনের কাপড় চুরি করতে গিয়ে ভয় টয় পান নাই কখনো? বলে হ্যাঁ পেয়েছি আমি। কেমন ভয়? বলে কাফনের কাপড় চুরি করতে গেছি, পেছন থেকে দেখছি যে বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার মাথা নেই, এইরকম জন্তু জানোয়ার, তারপরে ভাল্লুক গর্জন করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। তা আমি বললাম ভয় পাননি কখনো? বলে যে এগুলো দেখেই বোঝা যেত যে এগুলো আমাদেরকে ভয় দেখাতে আসছে, এগুলো সত্যিকারের কিছু নয়। আর ভয় পেলে কাফনের কাপড় চুরি করা যায় না, কারণ এই কাজ করতে হলে অনেক সাহসী হতে হয়। তো যাই হোক, তো আমি বললাম যে তাহলে কি এমন ঘটনা ঘটলো বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা আসলে আপনার জন্য খুব স্মরণীয়? তখন বলেন হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি ওই প্রফেশনটা ছেড়ে দেই এবং পরবর্তী জীবনে আমি অন্য প্রফেশনে চলে আসি, এবং সেই কাজের পাশাপাশি আমি টুকটাক রিক্সা চালাই। রিক্সা চালানোটা আমার মেইন পেশা নয়, আমি দিনের একটা নির্দিষ্ট সময় রিক্সা চালাই বা আমার সুবিধা মতো চালাই আর কি। তো যাই হোক, উনি মূল ঘটনায় চলে যাচ্ছেন। সেটি হচ্ছে যে যখন কাফনের কাপড় চুরি করে বিক্রি করার পরেও খুব বেশি টাকা হাতে আসে না, তখন ওনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়। এর মধ্যে কি হলো যে ওই সময় যেই আমি এখন যেই গল্প মানে ঘটনাগুলো বলছি, এই ঘটনা কিন্তু মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা। ওই সময় মেডিকেল কলেজ যেগুলো ছিল বাংলাদেশে, তখন তো এত মেডিকেল কলেজ ছিল না, অল্প সংখ্যক মেডিকেল কলেজ ছিল। তো ওই সময়ে মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাদের লেখাপড়ার জন্য কঙ্কাল মানে মানুষের কঙ্কালের দরকার হতো। তো বিভিন্ন মানুষ চড়া দামে মানুষের কঙ্কালগুলো এই মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করতো, যেটা এখনো শোনা যায় যে এই ঘটনা ঘটে। তো তারা তো সরাসরি কঙ্কাল চুরি করা এটা তো মানে বাহিরের কোনো মানুষের জন্য টাফ। তারা কি করতো, লোকাল কিছু এজেন্ট নিয়োগ করতো, তাদের মাধ্যম দিয়ে কঙ্কাল সংগ্রহ করতো। তো ওই ব্যক্তিরা কোনো না কোনোভাবে খবর পেয়ে যায় যে এনারা দুইজন, মানে যার কথা বলছি এবং তার গুরু, তার নামও বলা যাবে না সঙ্গত কারণে, তো এনারা দুজন কঙ্কাল চুরি করে। তারা খুব গোপনে তাদেরকে অফার দেয় যে তোমরা কঙ্কাল আমাদেরকে দাও, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব। তো তখন তারা চিন্তা করে যে কাফনের কাপড় বিক্রি করে আর কয় টাকা হয় আমাদের, এর দিকে কঙ্কাল বিক্রি করলে তো বেশি লাভ হয়। তো তারা রাজি হয়ে যায়, তারা কঙ্কাল চুরি করা শুরু করে। তারা প্রথমে টার্গেট করতো যে কোন কবরের বয়স মিনিমাম 6 মাস হয়ে গেছে, কারণ 6 মাস পর হলে কঙ্কাল হয়ে যায় সাধারণত। তো এইভাবে তারা কঙ্কাল সংগ্রহ করতে থাকে এবং মোটামুটি ভালোই টাকা আসতো তাদের দুজনের।
তো গুরু শিষ্য মিলে এই অপকর্ম চালিয়ে যেত। কিন্তু বাহিরের লোকজন বা গ্রামের লোকজন খুব তারা ঘুণাক্ষরে বুঝতে পারতো না যে এরা এই কাজ করে। তারা ওই কাফনের কাপড়ও অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো, যার কারণে তারা নিজের গ্রামের লোকজন তারা ওইটা ওইভাবে বুঝতে পারতো না। আর পরে যখন কঙ্কাল চুরি করা শুরু করলো, কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে এমনভাবে কবরগুলো সুন্দর করে আবার আগের মতো করে দিয়ে আসতো যে কারো বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কঙ্কাল নেই। তো বেশ সুচারুরূপেই তারা কর্মকাণ্ড সম্পাদন করছিল। এর মধ্যে কোনো এক তান্ত্রিক, সে কোনো না কোনোভাবে, যেভাবেই হোক, কিভাবে জেনেছে এটা বলা সম্ভব নয়, বাবাকে সেটা বলিও নি, তো সে জানতে পারে এই দুইজন ব্যক্তি কঙ্কাল চুরি করে। তো সেই তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করে বলে যে কঙ্কাল বিক্রি করে আর কয় টাকা পাও? আর পুরো আস্ত একটা কঙ্কাল উদ্ধার করাও তো খুব ঝামেলা। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গোড়গুলো কবর খুঁড়ে সেগুলো দীর্ঘ সময় ধরে একত্র করা, এটা তো অনেক ঝামেলা। এর থেকে আমি তোমাদেরকে একটা অফার দেই, যদি এই কাজটি করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দেব। জাস্ট দেহের মাথার অংশটা নিয়ে আসতে হবে, তার মানে মাথা নিয়ে আসতে হবে। এটা যে কঙ্কাল আনতে হবে তা না, এমন হতে পারে যে লাশের মাথা কেটে মাথা নিয়ে চলে আসতে হবে। তো ওনারা বলে যে এ আর এমন কি কাজ, কঙ্কাল বিক্রি করেও তো খুব বেশি টাকা আসছে না আমাদের ধনী হওয়ার মতো, তো যদি শুধু মাথা নিয়ে আসতে পারি তো আরো সহজ কাজ হলো। কিন্তু ওই তান্ত্রিক বলে দেয় যে আমি যেই কবরের কথা বলবো তোমরা শুধু সেই কবরেরই ওই কবর খুঁড়ে সেই ডেড বডির মাথা এনে দিবা, অন্য কোনো কবর হলে হবে না। আর প্রতিটা কাজের জন্য অনেক টাকা পাবা, আর একবার কাজ করার পরে পরবর্তী কাজের মধ্যবর্তী সময়ে যেই টাকা তোমার উপার্জন হবে সে টাকা দিয়ে ওই মধ্যবর্তী সময়টা বেশ অনায়াসেই তোমরা পার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওই তান্ত্রিক মূলত বিভিন্ন ডেড বডির মাথা সংগ্রহ করে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করত। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করুক আর না করুক তা তো এই দুইজনের দেখার বিষয় নয়। তারা চিন্তা করেছে আমাদের দরকার টাকা, তান্ত্রিক কি করুক না করুক সেটা আমরা দেখতে যাব না। যাই হোক, তান্ত্রিক বিভিন্ন ফরমায়েশ দিত যে অমুক গ্রামে একটা কবর হয়েছে, সেই কবর থেকে মাথা এনে দিতে হবে। এখন এটা কিন্তু বেশ টাফ ছিল, এই কারণে যে সেই গ্রামে গিয়ে সেই কবর খুঁড়ে মাথায় এনে দেয়া এটা কিন্তু চারটিখানি কথা না। কারণ ওই গ্রামে তাদের পদচারণা নেই, হঠাৎ করে গেলে লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা কারা। গ্রাম দেশে যেটা হয় আর কি, যে অপরিচিত লোক দেখলেই একজন জিজ্ঞেস করে যে তুমি কোন বাড়ির আত্মীয় বা কোন বাড়ির অতিথি বা কোন বাড়ির কুটুম, এরকম জিজ্ঞেস করে। কিন্তু এই জন্য তারা কি কাজ করতো যে ওই গ্রামে কামলা হয়ে যেত, ডে লেবার বলতে আমরা যেটাকে বুঝি, বা ডেইলি লেবার আর কি, হ্যাঁ, যে দিন যেত টাকা পেত। তো যাই হোক, এইভাবে ওই গ্রামে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি তারা দেখতো, তারপর সুযোগ বুঝে সে কবর থেকে মাথা সংগ্রহ করত এবং সংগ্রহ করে কাছে রেখে দিত। স্বাভাবিকভাবেই তাদের কাজ শেষ হয়ে যেত, তখন তারা মাথা নিয়ে আবার চলে যেত, তারপর সেই তান্ত্রিকের কাছে দিত, যার ফলে ঘুণাক্ষরেও কোনো মানুষ জানতে পারতো না। সবাই ওই দুইজন ব্যক্তিকে জানতো কামলা হিসাবে, এবং কামলা হিসাবেই সত্যি সত্যি তারা যখন কাজ থাকতো না তখন কামলা হিসাবেই সে কাজ করতো, যাতে করে মানুষের সন্দেহ না হয় কোনোভাবে। বেশ চালাক ছিল তারা দুজন। এভাবেই চলে যাচ্ছিল দিন। ভয়ের ঘটনা কিন্তু ঘটতো যখন মাথা আনতে যেত। যেমন মাথা যখন আনতে যেত কারো, তখন তারা দেখতো চারদিকে ভয়ানক ঝড় শুরু হয়ে যাচ্ছে, বিশাল বিশাল দৈত্য দানব তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ভয় পেত না। তারা এতটাই সাহস সঞ্চয় করেছিল, এবং এই সাহসের কারণেই এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো অনায়াসেই তারা দুজন করত। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অন্য অঞ্চলের একজন ব্যক্তি, তিনি দুজন মানুষকে এদের কাছে পাঠায়, এদের গ্রামে পাঠায়। তারা তাদের দুজনকে খুঁজে বের করে বলে
যে আমাদের পীর সাহেব হুজুর তোমাদের দুজনকে ডেকেছে, তোমরা সময় করে একটু হুজুরের সাথে দেখা করো। যেহেতু হুজুর ডেকেছেন এবং ওই হুজুরের ওই সময় বেশ নাম ডাক ছিল, উনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার মানুষ ছিলেন, তো তারাও ওই হুজুরের নাম শুনেছিল। যেহেতু অনেকেই সেই হুজুরের সাথে দেখা করতে যেত, দোয়া নিতে যেত, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তাদের দুজনকে ডেকে পাঠালেন। তারা চিন্তা করলো যে আমরা যে এই কাজ করি উনি আবার জেনে যান নাই তো, আবার যাওয়ার পরে কোনো ক্ষতি টতি করবে না তো। তো চিন্তা করলো যেহেতু ডেকে পাঠিয়েছে, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো ওই লোকগুলো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত, যেহেতু তাদেরকে এমনি ডেকে পাঠিয়েছেন তাহলে যাই। সত্যি তারা দুজন যায়। সঙ্গত কারণে সে হুজুরের নামও আমাকে বলেনি আর কি, যার কারণে আমিও বলতে পারছি না। তো তারা সে হুজুরের কাছে যায়। দেখেছে হুজুরের খুবই সুন্দর চেহারা আর কি। সুন্দর চেহারা বলতে কি, আসলে চেহারার মধ্যে এমন এক ধরনের ঔজ্জ্বল্য ভাব বা নুরানি চেহারা বলতে আমরা যেটা বুঝি। তো হুজুর তাদেরকে দেখে বলছে যে তোমরা কি কাজ করো অন্যরা না জানলেও আমি কিন্তু জানতে পেরেছি। ওই সময় অবশ্য আশেপাশের লোকদেরকে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি কথোপকথন হয়েছে অন্য লোকরা সেটা জানে না, খালি হুজুর এবং এই দুইজন যে এই কাফন চোর বা লাশ চোর এরা জানে। হুজুর একটা খামের মধ্যে বেশ কিছু টাকা এই দুজনের হাতে তুলে দেন এবং বলেন, তোমরা যে কি কাজ করো তা আমি জানি। আমার মৃত্যুর পর তোমরা কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ার জন্য আমার কবর খুঁড়তে এসো না। এটা তোমাদের কাছে বাবা করজোড়ে আমি মিনতি করছি। এবং আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা তোমরা পাবা তার থেকে বেশি টাকা আমি তোমাদের দুজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার কথা দাও যে আমার কবরে ঢুকে আমার শরীরের কোনো ক্ষতি করবে না তোমরা। তখন তারা হুজুরের কথা শুনে খুবই অবাক হয়। প্রথমত হুজুর কিভাবে জানলেন যে তারা এই কাজ করে, তারপরে যেহেতু কোনোভাবে জেনেই ফেলেছেন, হুজুর কেন অ্যাডভান্স তাদেরকে টাকা দিচ্ছেন তারা যেন হুজুরের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিতে না যায়। কারণ তারা আসলে সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নিতে যায় না, ওই তান্ত্রিক ঠিক যেই কবরের কথা বলে সেই সমস্ত কবরগুলোতে যায়। তো ওরা আসলে বিষয়টা বুঝতে পারছিল না। তো যাই হোক, তারা কথা দেয় যে ঠিক আছে আমরা এই কাজ করব না। কিন্তু হুজুর তাদেরকে কিন্তু এটা বলেনি যে কথা দাও তোমরা আর কখনোই এই কাজ করবা না, এটা বলেনি। কারণ হুজুর হয়তোবা জানতেন যে এইভাবে তাদের দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করাও যায় বা আদায় করানোও যায়, তারা হয়তোবা কথা শুনবে না। এমনটা চিন্তা করে হয়তোবা তিনি এটা বলেননি। তিনি শুধু এই কাজটি করেই তাদেরকে বিদায় দিয়ে দেন। তারাও খুশি মনে চলে আসে, কিন্তু মনের মধ্যে চিন্তা উদিত হয় যে এই বিষয়টা কেন হলো বা হুজুর কেন তাদেরকে ডেকে এরকম বললেন। যাই হোক, এই ঘটনার মধ্যবর্তী সময়ে আরো দুই একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা তান্ত্রিকের কথা মতো সংগ্রহ করেছেন। 6-7 মাস পর হঠাৎ তান্ত্রিক তাদেরকে বলে যে অমুক গ্রামে একটি কবর হয়েছে আজ থেকে 6-7 মাস আগে, প্রায় 6 মাস আগে আর কি। সেই কবর খুঁড়ে তার মাথা নিয়ে আসতে হবে। এখন তারা কিন্তু জানে না যে কার কবরের মানে তারা আনতে যাবে। তো তারপরেও মানে ওই দিন জিজ্ঞেস করেছে যে আসলে এটা কার, কিন্তু তান্ত্রিক তাদেরকে বলেনি। যাই হোক, তাদের তো জানার দরকার নাই উপস্থিতভাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যে কাজটি করতো কোনো লাশের ওই মাথা আনার জন্য আগে সেই এলাকায় যেত, আগে আশেপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো কামলা হিসাবে থেকে, তারপরে গিয়ে ওই জিনিসটা কাজটা সমাধা করতো আর কি। ওরা ওই গ্রামে গিয়ে অবাক হয়, কারণ হচ্ছে এই কবরটি তার কবর, এটা হচ্ছে সেই পীর সাহেব বা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কবর, যিনি তাদেরকে প্রায় 6-7 মাস আগে টাকা দিয়েছিল যে খবরদার আমার কবর কিন্তু খুঁড়ে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেও না।
তো এদিকে আমাকে যিনি ঘটনা বলছেন আর কি, উনি বলছেন যে তিনি তার ওস্তাদ যে তাকে বলছেন যে ওস্তাদ এই কাজটি করা ঠিক হচ্ছে না, কারণ এই হুজুর তো আমাদেরকে টাকা দিয়েছিল। কিন্তু ওই ওস্তাদ বলছে যারা চুপ থাক, দিছে দিছে, এখন 6 মাস হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, টাকা তো লাগে। তো তান্ত্রিক বলছে হুজুর একবার দিয়ে আর তো দিবে না, উনি তো মারা গেছে। তান্ত্রিক তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, কিছুদিন পর পরই আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা করি, তারপর টাকা পাই। তো তান্ত্রিকের কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বলে তার মানে ওস্তাদ। কিন্তু ওনার কিন্তু মন থেকে আসলে টানে না, কেন জানি টানে না। তো যাই হোক, তারা খুব ভালো করে অবজার্ভ করে, তারা দেখলো যে দিনের বেলা ওই হুজুরের কবর অনেকে জিয়ারত করতে আসে, রাতের বেলা সাধারণত কেউ আসে না। তো সুযোগ বুঝে এক রাতে দুজন বের হয়, কারণ ওই গ্রামে তারা গিয়েছিল কামলা সেজে, ঠিক যেমনটা অন্যান্য বারের মানে বারেও এই কাজটি করতো আর কি। তো তারা দুজন বের হয়েছে, ওই দিন ছিল পূর্ণিমার রাত। বের হওয়ার পর তারা দুজন যাচ্ছে, কিন্তু উনি মানে যার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করছি, উনি তার ওস্তাদকে বারবার বলছে ওস্তাদ আমার মন কিছুতেই টানছে না, চলো আমরা ফিরে যাই। তখন ওই সময়ে তার ওই ওস্তাদ বলে যে আমার মনও তো টানছে না রে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই কবরের কাছে যাওয়ার জন্য, মনে হচ্ছে কেউ আমাকে জোর করে একরকম টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, কিন্তু কেন যে এমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারা সত্যি ওই কবরের কাছে পৌঁছায়। তারা তো হাতে কোনো আলো নিয়ে যেতে পারতো না, কারণ আলো নিয়ে গেলে দূর থেকে লোকজন তো বুঝে যেত যে হাতে আলো নিয়ে কেউ এগিয়ে আসছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আলোর উপস্থিতি টের পাই আমরা। যেমনটা অনেক দূরে যদি আলো জ্বলে আমরা বুঝতে পারি যে সেখানে আলো জ্বলছে। তো এই কারণে তারা কোনো আলো নিয়ে আসেনি, তারা ওই অন্ধকারে কাজ সমাধা করত। তো তারা ওই কবরের কাছে আসে। তখন আমাকে যিনি ঘটনা বলেছেন উনি বলছেন যে উনি ওনার ওস্তাদকে বলেন যে ওস্তাদ আমি এই কাজ করব না, আপনি করেন। এখন তার ওস্তাদ বলে ঠিক আছে, তুই যদি না করিস তুই দূরে দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক, আমার ডিস্টার্ব করবি না। তো ওনাদের হাতে ছোট্ট একজন হাত কোদাল ছিল আর কি, মানে বড় কোদাল দিয়ে ওনারা কাজ করতেন না। বড় কোদাল তো যাতে ওই যদি এত বড় কোদাল নিয়ে আসা যাওয়া করে তাহলে তো লোকজন সন্দেহ করবে রাতের বেলা যদি আসা যাওয়া করে, এই জন্য হাত কোদাল একটা ছোট কোদাল রাখতো, গামছার মধ্যে পেঁচিয়ে রাখতো যাতে করে লোকজন টের না পায়। আর এমনিতে তাদের কাছে বড় কোদাল ছিল যেহেতু কামলার কাজ করতো, কিন্তু ছোট একটা হাত কোদালও থাকতো তাদের। তো সেটি নিয়ে কাজ শুরু করে। কিছুটা মাটি সরানোর পর হঠাৎ করে ওই ব্যক্তির ওই ওস্তাদ বলে ওঠে, যিনি আর কি কবর খুঁড়ছিলেন, সে বলে এই এদিকে দেখ দেখ, প্রায় 6 মাস নাকি হয়ে গেছে এই কবরের বয়স, কিন্তু মনে হচ্ছে তো এই আজকে বা গতকালকে কবর দেওয়া হয়েছে। কারণ হলো এর বাঁশগুলো তো এখনো কাঁচা, একদম কাঁচা। বাঁশের যেই কঞ্চি আছে সেটা যখন আমরা দা দিয়ে ছেটে ফেলি সেই জায়গাটা যেমন সাদা বের হয়ে আসে, ঠিক মানে সবুজের মাঝখানে একটু সাদা সাদা যেখানে বাঁশের গিরা থাকে আর কি, ওখানে সাদা পর্যন্ত রয়েছে, এমন মনে হচ্ছে যে আজকে কবর দেওয়া হয়েছে এমনটা। বলে যে এইটা তো 6 মাস বলে মনে হয় না কবরের বয়স। তারপরেও বলছে যে যেহেতু আমরা আগে থেকেই শনাক্ত করেছি এটিই সেই কবর, দীর্ঘদিন থেকে থেকে এখানে, সুতরাং এটিই হবে, খুঁড়ে ফেলি। তখন আস্তে আস্তে কবরটা খুঁড়ে ফেলে। যখন কবরের বাঁশ সরানো হয়, বাঁশ সরানোর পরে ওই ব্যক্তি খুবই অবাক হয় এবং ভয়ও পায়। সে তখন তার সাথে থাকা তার শিষ্যকে ডাকে, এই এদিকে দেখ, আমরা মনে হয় ভুল কবরের চলে আসছি, কারণ এই কবরের ভিতরে একটা লাশ না, 2টা লাশ, আর একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরানো, দুটোরই মনে হচ্ছে আজকেই দাফন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এই কবরটা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, আমরা যে সপ্তাহখানেক ধরে অবজার্ভ করছি তাতেও তো এই ডেড বডি মানে পচে ফুলে ওঠার কথা, কিন্তু তেমনটা না, মনে হচ্ছে একদম স্বাভাবিক আজকেই কবর দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন ওই ব্যক্তি বলেন, মানে আমাকে যিনি ঘটনা দিয়েছেন উনি বলেন যে ওস্তাদ এটা তো বুজুর্গ ব্যক্তির কবর, হতে পারে তার লাশ পচে নাই, অনেক সময় এরকম ঘটনা ঘটে, সুতরাং এটা হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি এই কাজটি করো না, তুমি চলে আসো, উঠে আসো, কবরের মধ্যে থেকে উঠে আসো,
তুমি এই ডেড বডির গায়ে হাত দিও না। তখন ওই ব্যক্তি বলছেন যে ঠিক আছে যা, আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে এই কাজটি হবে আমার শেষ কাজ, এরপরে আমি আর কখনোই আমি এই কাজ করব না, ছেড়ে দিব, এই কাজটি করার পর আমি এই কাজ ছেড়ে দিব। তো এখন লাশ তো কবরের মধ্যে দুইটা, এখন কোনটা ওই হুজুরের লাশ এটি দেখার জন্য একটা কাফনের মানে মানে ওই লাশের ডেড বডির মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়। চাঁদের আলোতে স্পষ্ট যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই যে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছে সেটি আর কারো লাশ নয়, তার নিজেরই লাশ। এটি দেখে সে ভয়ানকভাবে এক মানে আতকে ওঠে। সে চিৎকার দেয়নি, কারণ চিৎকার দিয়ে আশেপাশের লোকজন তো বুঝে যাবে। সে আতকে ওঠে, সে সাথে সাথে তার সহযোগীকে ডাকে, দেখ আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সে এসেও মানে সহযোগী যিনি আমাকে গল্প বলেছেন, সে এসে দেখেও খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব, ওস্তাদ তুমি তো জীবিত আছো, তোমার লাশ কিভাবে এখানে রাখা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন তার এই ওস্তাদ সে বলে যে কবর খোঁড়ার সময় কতই না আমরা ভয় পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত, কত দেও দানব জন্তু জানোয়ার আমাদের সামনে এসেছে, ভয় দেখানোর চেষ্টা করছে, ভয় পাইনি। নিশ্চয়ই এটিও এদেরই কারসাজি যে আমার মানে লাশ হয়ে শুয়ে আছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। সুতরাং যতই ভয় দেখানোর চেষ্টা করুক, আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। এরপর সে চিন্তা করে যে তাহলে এটি যেহেতু আমার লাশ সে যে শুয়ে আছে, তাহলে পাশের যেই ডেড বডি রাখা এটা নিশ্চয়ই হুজুরের লাশ। সত্যি উনি কাফনের কাপড় সরান এবং দেখেন যে হুজুরের লাশ একদম অবিকৃত রয়েছে এবং তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে, মানে নূরের একটা আভা বের হচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো। এটা আল্লাহর একটা অশেষ রহমতি হবে। তো তখন সে চিন্তা করে যে এমনিতে তো 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে ডেড বডির মাথা এমনি পচে যেত, সহজে আলাদা করে নিয়ে আসা যেত, কিন্তু এই দেহটা তো অবিকৃত, এটাই এই প্রথম ঘটনা। তারা তো সাথে করে কোনো ধারালো জিনিস নিয়ে আসেনি, কিন্তু হাতে যে কোদাল ছিল, চিন্তা করছে কোদাল দিয়ে গলায় কোপ দিয়ে মাথা আলাদা করে সে মাথাটি নিয়ে আসবে। তো যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করে কোদালটি আসলে ওই উপরে রেখে কবরের মধ্যে নেমেছিল আর কি, মাটি সরিয়ে উপরে রেখে দিয়েছিল। তখন সে ঘুরে ওই কোদালটি যখন এক হাত দিয়ে ধরেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার বাম হাত কে একজন চেপে ধরেছে, খুব শক্ত করে মানে চেপে ধরেছে তার হাতটি। তখন সে চিন্তা করে কি ব্যাপার, হাত চেপে ধরলো কে? সে মানে সাইডে তাকিয়ে দেখে ওই যে হুজুর, সে চোখ খুলে আছে এবং খপ করে তার হাত চেপে ধরেছে এবং সে বলছে, কিরে বাবা, আমি না তোকে নিষেধ করেছিলাম এই কাজটি না করতে, তুই আবার এলি? এরপরে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দেওয়ার পর উনি ওর ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যান। এখন চিৎকার দেওয়ার ফলে গ্রামের লোকজন জেগে যেতে পারে, চলে আসতে পারে, এই একটা ভয় ছিল তার মনের মধ্যে, বিশেষ করে তার সহযোগী। এখন সে চিন্তা করছে যে এখন যদি গ্রামের লোকজন চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর লোকজন তো দেখেছে যে আমার উস্তাদের সাথে আমাকে, লোকজন এসে যদি দেখে আমার উস্তাদের কবরের মধ্যে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, তাহলে তো বিপদ। এখন উনি কি করেন, সেও কবরের মধ্যে নেমে সাহস করে নেমে তার ওস্তাদকে তুলে আনার চেষ্টা করেন, কিন্তু দেখেন যে ওই হুজুর তার ওস্তাদের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে কোনোভাবেই হাতটা ছোটানো যাচ্ছে না, এবং সে বুঝতে পারে যে তার ওস্তাদ আর পৃথিবীতে নেই, মারা গেছে। প্রচন্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গেছে। এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন তাকে আর উঠিয়ে নিয়ে কি হবে? তো উনি চিন্তা করেন তাড়াতাড়ি এই মানে কবরটি আবার আগের মতো স্বাভাবিক করে দিই। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রেই বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বানানো হয়। তো
তো ওই বুজুর্গ ব্যক্তি মৃত্যুর আগে নাকি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনার কবরটা হবে একদম মাটির কবর, আশেপাশে কোনো কিছু দিয়ে ঘিরে রাখাও যাবে না, যাতে এই কবরটা একসময় হারিয়ে যায় অন্যান্য কবরের সাথে, যাতে করে ওই কবরটাকে কেউ মাজার বানাতে না পারে। এটা তার ওসিয়ত ছিল, যার কারণে আশেপাশে আসলে ঘেরা ছিল না। এটা তার জন্য একটা বড় ফ্যাসিলিটিস ছিল যে এই ফ্যাসিলিটি তারা নিয়েছে, বিশেষ করে উনি নিয়েছেন, যেহেতু আশেপাশে ঘেরা ছিল না, ওই ঘেরাটা তাকে আবার করতে হয়নি, মানে সেটা আবার নতুন করে ঠিকঠাক করতে হয়নি, জাস্ট খালি ওই বাঁশগুলো স্বাভাবিক করে দিয়ে উপরে মাটি দিয়ে সুন্দর করে আবার সে চলে এসেছে। কিন্তু তার ওস্তাদের ওই চিৎকার অন্য মানুষের কানে যায়নি, বা গেলেও তারা কেউ হয়তো বা আসেনি। এই দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ, মানে উনি একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। এদিকে মানুষজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে বা ওই কবরে এই ঘটনা ঘটেছে, শুধু ইনিই জানতেন। উনি তো চুপচাপ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর, মানে যেই বাড়িতে উনি কাজ করতেন সেই বাড়িতে চলে গেছে, কেউ কিচ্ছুটি জানে না। ওই বাড়ি আর 1-2 দিন থাকার পরে স্বাভাবিকভাবে কাজ শেষ করে সে চলে যায়। যদিও বা ওই বাড়ির লোক জিজ্ঞেস করে তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদের খুব জরুরি একটা কাজ ছিল, ওই কাজের কারণে সে চলে গেছে। কি এমন কাজ পড়লো রাতের বেলা, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না বা টেলিফোন ছিল না তাকে খবর দেবে। তখন উনি বলেন রাতের বেলা সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তার মন খারাপ হয়ে গেছে, রাতের বেলায় চলে গেছে। তো ওই পরিবারের লোকজনের কিছু বলে না, স্বাভাবিকভাবেই সে চলে যায়। এবং তার ওস্তাদ যে কয়দিন কাজ করেছিল তার পাওনাটা তো দেওয়া হয়নি, তা ওনার কাছে সেই পাওনাটাও দিয়ে দেয় বাড়ির লোকজন। উনি চলে আসে, চলে আসার পর তার ওই ওস্তাদ যে তার ওয়াইফ এসে তাকে জিজ্ঞেস করে এই তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদ আছে, উনি আর এক গ্রামে গেছে কাজ করতে। বলে কখনো তো এরকম হয় না যে তোমাকে ছাড়া সে অন্য জায়গায় কাজে গিয়েছে, সত্যি করে বলো তোমার ওস্তাদ কই। তো প্রথমে ওনার ওয়াইফ মনে করছে হয়তোবা তার ওস্তাদ অন্য জায়গায়, মানে তার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে শাদী করে আবার চলে গেল কিনা। আগে তো এই ধরনের ঘটনা ঘটতো অনেক ক্ষেত্রেই। তো এখন তার মনে এই চিন্তাটা ছিল মূলত, সে চিন্তা করেনি তার হাজবেন্ড মারা গেছে বা তার হাজবেন্ডের ক্ষতি করেছে এই ব্যক্তি, এরকমটা মনে করেনি তিনি। আসলে একটা নেতিবাচক চিন্তা থেকে উনি বারবার তাহলে চার্জ করছিলেন তাকে। তো একটা পর্যায়ে উনি বলেন যে ঠিক করে বলো আমার স্বামী কোথায়, যদি না বল আমি কিন্তু গ্রামে বিচার সালিশ বসাবো। তখন উনি পড়ে যান এক বিপাকে যে এখন কি করি। তখন বাধ্য হয়ে তার ওয়াইফকে বলেন, মানে ওনার ওস্তাদের ওয়াইফকে বলেন যে কাউকে না বলার শর্তে যে কি ঘটেছিল, আসলে সত্যি ঘটনা বলেন। কিন্তু ওনার ওয়াইফ কিছুতেই বিশ্বাস করে না, বলে যে না তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, এটা বিশ্বাসই করি না এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজগুবি বানোয়াট একটা গল্প। তখন তার ওয়াইফ কি করে, সে ওই গ্রামের মেম্বারের কাছে যায়, মেম্বারের কাছে গিয়ে বলে যে এই ছেলে আমার স্বামীকে মেরে ফেলেছে, সে এই ধরনের একটা বানোয়াট গল্প আমাকে বোঝাচ্ছে। মেম্বার এই কথা শুনে তার মেজাজ হয় প্রচন্ড গরম, যে এই টাইপের একটা বানোয়াট গল্প বলে মানুষকে বোকা বানানোর একটা, বা তার ওয়াইফকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু উনি যেহেতু বুঝতে পারলেন যে লোকজন জেনেই গেছে, এখন তার গোপন করে লাভ নেই, নাহলে তো তার বিপদ হবে, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে। তো সেও মেম্বারের কাছে এই কথাটাই বলে। এইভাবে 1 কান 2 কান হতে হইতে আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে যায় এই ঘটনা। তখন মেম্বার বলেন যে তাহলে প্রমাণ হোক যে আসলে এই ঘটনা সত্য কিনা। এখন তারা ওই গ্রামে যায়। এখন সমস্যা হলো ওনার মতো একজন বুজুর্গ ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন আর কি, তো ওনার কবর খুঁড়ে তার ডেড বডি দেখা, এটা কিন্তু ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনারা বিষয়টা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরও যেহেতু পরিস্থিতি খুব বেগতিক ছিল, ওই ওই ওস্তাদের যিনি ওয়াইফ তিনি খুব কান্নাকাটি করছিলেন। অবস্থা বেগতিক দেখে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কবর খোঁড়ার জন্য ওই হুজুরের পরিবার এবং আশেপাশের যারা তারা ভক্তবৃন্দ ছিল তারা সম্মতি দেন। সত্যি কবর খোঁড়া হয় এবং সত্যি ওই মানে বাঁশগুলো, তারা ওই শিষ্যরাও বা আশেপাশের লোকজন মানে অবাক হয় যে হুজুরের লাশের, মানে হুজুরের কবরের বাঁশ পর্যন্ত এখন অবিকৃত আছে 6-7 মাস হয়ে যাওয়ার পরেও। সত্যি মাটি সরানো হয়, সরানোর পরে সত্যিই দেখা যায় যে ওর মধ্যে
দুটো লাশ, এক হচ্ছে হুজুরের ডেড বডি, যেটি একদম কাফনে মোড়ানো অবস্থায় একদম অবিকৃত অবস্থায় আছে, কিন্তু কাফনের ভিতর থেকে হাত বের হয়ে আছে। এই হাত দিয়ে ওই যে ওস্তাদ তার হাত চেপে ধরে আছে, এবং এই যে বেশ কিছুদিন হয়ে গেছে এর মধ্যে ওই তার এই ওস্তাদের ডেড বডিরও কোনো পরিবর্তন হয়নি। তো মানুষজন দেখলো যে হ্যাঁ, তার কথা সত্য। তো যেহেতু ওই ব্যক্তি একজন প্রথমে কাফন চোর ছিল, পরে কঙ্কাল চোর, এরপরে ভয়ানকভাবে সে লাশের মুন্ডু চুরি করতো বা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করতো, এমন একজন ব্যক্তি এই ভালো একজন নেককার মানুষের কবরের মধ্যে আছে, এটা তার অন্য মানুষরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা অনেক চেষ্টা করেন ওই হুজুরের হাত থেকে ওই ডেড বডিটা ছুটিয়ে আনার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা সক্ষম হন না। বাধ্য হয়ে এখন কি করবে, এখন ওনার তো জানাজা হয়নি, কিছু হয়নি, তাকে তো গোসলও দেওয়া যাচ্ছে না। তো এখন যতটুকু সম্ভব তারা ওই ডেড বডি যেটা আছে, কারণ একজন মুসলিম যিনি যতই খারাপ মানুষ হন, একজন মুসলিম হিসাবে, শুধু মুসলিম না, যে কোনো ধরনের মানুষ, তিনি যত খারাপ কাজ করুক আর যত ভালো কাজই করুক, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়াটা এটা তার অধিকার, মানে সৎকার হওয়াটা এটা ওই মৃত ব্যক্তির অধিকার। সে যত খারাপ মানুষই হোক না কেন বা যে ধর্মের মানুষই হোক না কেন, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, বা কেউ চাইলেই এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখন কবরের মধ্যে তো গোসল দেওয়া সম্ভব না, জাস্ট খালি শরীরটাকে একটু মাসে করে, মানে যতটুকু করা যায়, এবং ওই ডেড বডির সাথেই মানে কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে ওইখানেই কবর দিয়ে দেওয়া হয়। এবং এই হেন ঘটনার কারণে সে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করত, এলাকাবাসী ওই লোককে, মানে যে সহযোগী, যে তাকে তো বেধড়ক মার তো দেয়ই, তাকে পুলিশেও দেয়। বেশ কিছুদিন জেল খাটার পরে সে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর সে আর কখনোই এই কাজের সাথে লিপ্ত হয়নি। সে যখন জেলখানায় ছিল, সে নাকি স্বপ্ন দেখেছিল। একটা স্বপ্নে দেখে তার যে এই যে ওস্তাদ যে মারা গেল কবরের মধ্যে, সে সুন্দর একটি বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, সাদা সফেদ ড্রেস পরা, এবং তার চেহারা অনেক নুরানি সুন্দর দেখা যাচ্ছে। তখন সে তার এই স্বপ্নের মধ্যে, কিন্তু এটা সে তার ওস্তাদকে জিজ্ঞেস করছে, ওস্তাদ তুমি কেমন আছো? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বলে, তুমি তো এরকম একটা অপকর্ম করতে গিয়ে মারা গিয়েছিলে, তাহলে তুমি ভালো আছো কিভাবে? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আমি অপকর্ম করতে গিয়ে মারা গেছি, এটা সত্য, আমি একটা খারাপ মানুষ ছিলাম, এটাও সত্য, কিন্তু আমি যার সাথে শায়িত আছি উনি অনেক ভালো মানুষ, তা আল্লাহ এই ব্যক্তির ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যার কারণে আমি ভালো আছি। তখন স্বপ্নের মধ্যেই তার ওস্তাদ তাকে বলে যে তুই আর কখনোই এই কাজের সাথে যাবি না, আর তুই জীবনের যতদিন জীবিত থাকবি, শরীরের শক্তি থাকবে, কিছু সময় হলেও তুই রিক্সা চালাবি, এবং রিক্সা চালানো থেকে উপার্জিত অর্থ নিজে যদি খুব জরুরি না হয় খরচ করবি না, এবং এই উপার্জিত অর্থ মানুষের মধ্যে দান করে দেওয়ার চেষ্টা করবি, আর পাশাপাশি অন্য কাজ করবি। এটা স্বপ্নের মধ্যে তিনি বলেন। এরপরে উনি আর কখনো এই কাজ তো করেনি, একদম স্বাভাবিক জীবনে উনি চলে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই উনি ঘর সংসার করেছেন। আর এই কারণেই উনি মূলত দিনের কিছুটা সময় উনি রিক্সা চালান। এই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম 2016 সালের দিকে। আমি জানি না উনি এখনো জীবিত আছেন কিনা, কারণ ওনার কোনো ফোন নাম্বার ছিল না, যার কারণে তার সাথে ফোনে যে আমি পরবর্তীতে যোগাযোগ করব বা এখনো যোগাযোগ করব সেই সুযোগটা আসলে নেই। যদি আবার কখনো যশোরে যাই, তাকে খুঁজে বের করাটা অনেকটা টাফ হবে। তবে তার যেখানে বাড়ি আর কি, আমার যতদূর মনে পড়ে যশোর জেলা স্কুলের আশেপাশে তার বাড়ি, তো এরকমটাই আমাকে বলেছিল। হয়তোবা আবার যদি যাই তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদিও উনি নাম প্রকাশ করতে নিষেধ করেছিলেন, এবং উনি নিজেই বেশ কিছু এলাকা বা নাম আমাকে বলেননি, যার কারণে ঠিক উনি যেভাবে বলেছেন আমি আপনাদেরকে সেভাবে বলার চেষ্টা করেছি। উনি যদি জীবিত থাকেন আমি চেষ্টা করব আপনাদের সাথে অন্তত একটা ভয়েস রেকর্ড অন্তত নিয়ে আসার জন্য, যাতে যেখানে তার নাম বলা হবে না। তো এটি ছিল ঘটনা, প্রিয় লিসেনার্স। আশা করি এটি শুধু একটি ভয়ঙ্কর ঘটনাই নয়, এটি একটি শিক্ষামূলক ঘটনাও বটে।
সেটি হচ্ছে যে কখনো কখনো হয়তো বা অনেক পাপী মানুষও কোনো ভালো মানুষের ওসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন বা তিনি মাফ পেয়ে যেতে পারেন। এই ঘটনাটি এটি হয়তো বা তারই প্রমাণ। কারণ আসলে স্বপ্নে তিনি যেটা দেখেছেন সেটা সত্য কি সত্য নয় এটা তো আমরা বলতে পারবো না। আর আল্লাহ তাআলা তাকে আদৌ ক্ষমা করেছেন কি করেননি সেটা আমরা এটা জানিও না। তবে যতটুকু মনে হয়েছে উনি যেভাবে বলেছেন হয়তো বা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেছেন। তো এটি ছিল ঘটনা। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করা, তাদের সাহচর্যে থাকা, এটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং ভালো মানুষদেরকে অ্যাটলিস্ট সম্মান করা, নেককার মানুষদেরকে সম্মান করা, এটা হয়তো আমরা ওরকম নেককার নই, ভালো মানুষ নই, কিন্তু আমরা যেটা আমাদের হওয়া উচিত ছিল এবং যারা এটা অর্জন করতে পেরেছেন তাদেরকে তো সম্মান আমরা করতেই পারি। তাদেরকে আমরা অসম্মান না করি, তাদেরকে আমরা কোনো কটু কথা না বলি। অনেকেই কিন্তু বিভিন্ন ভালো মানুষদেরকেও আমরা অনেক কটু কথা বলতে ছাড়ি না, ও তো ভালো, আরেক খোঁজ নিয়ে দেখো যে এর আরো কত সমস্যা আছে। তো যার যেটা ভালো আমরা সেটাকে ভালো অবশ্যই বলবো, এটা নিয়ে কারো দ্বিমত থাকা উচিত নয়। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেকেই কাফন চুরির ঘটনাটি আবার নতুন করে শুনতে চেয়েছিলেন, যার কারণে আমি নতুন করে আবার রেকর্ড করে আপনাদের জন্য দিলাম। আশা করছি আপনাদের সবারই সত্যি সত্যি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট Now take this!
Now take this!